আসসালামু আলাইকুম গাইস, রিশপা গল্প সিজন 2 নিয়ে আইসা পড়ছি। তো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। কোচিং থেকে বের হয়ে সোজা হোস্টেলে রওনা দিলাম। মাত্র 5 মিনিট দূরত্ব, তাই হেলে দুলে হাঁটতে লাগলাম কানে হেডফোন লাগিয়ে। তখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। হঠাৎ মনে হলো কেউ আমাকে ফলো করছে। ঘুরে পিছনে তাকিয়ে দেখলাম একটা ছেলে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। আমি পাত্তা না দিয়ে আবার হাঁটা দিলাম। ছেলেটা আবার আমার পিছু নিল। আমি থেমে গেলাম, ছেলেটা থেমে গেল। এবার আমার একটু খটকা লাগলো। আমি কান থেকে হেডফোনটা খুলে ব্যাগ রেখে ছেলেটাকে হাতের ইশারায় ডাক দিলাম। সাথে সাথে সে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। ছেলেটা আসুক এর মাঝে আমি আমার পরিচয় দিয়ে দেই। আমি রিশপা, ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্রী। মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করে। সৎ মায়ের অত্যাচারে বাসা ছাড়তে বাধ্য হই। এখন হোস্টেল থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। বাবা মাঝে মাঝে এসে খোঁজ খবর নিয়ে যায়, টাকা দিয়ে যায়। জীবন নিয়ে আমার কোনো অভিযোগ নেই। আমি চাইলেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবো না। তাই যা হবে তা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়াই বুদ্ধি তার পরিচয়। ছেলেটা আসলো আমার কাছে। আমি জিজ্ঞাসা করলাম, কি সমস্যা, আপনি কি আমাকে ফলো করছেন? ছেলেটা আমতা আমতা করে জবাব দিল, না মানে অনেক দিন ধরে আপনাকে ফলো করছি আমি। খুব ভালো লাগে আপনাকে, কিন্তু কখনো সাহস হয় না সামনে আসার। আজ কিভাবে যেন চলে আসলাম, প্লিজ রাগ করবেন না। খেয়াল করলাম ছেলেটা রীতিমতো কাঁপছে আর ঘামে ভিজে যাচ্ছে। বুঝলাম বেচারা খুব নার্ভাস। তাই ভাবলাম একটু মজা নেওয়া যাক ছেলেটার সাথে। দেখতে শুনতে ভালোই, তবু একটু মজা নিয়ে দেখি। আমি বললাম, এত ভয় নিয়ে প্রেমে পড়ার সাহস হলো কিভাবে আপনার? আপনি জানেন আমার সাথে দুইটা ভয়ঙ্কর জিন আছে। তারা ছোটবেলা থেকে আমার সাথে আছে। আমাকে কেউ বিরক্ত করলে তারা খুব রাগ করে। এর আগেও কয়েকটা ছেলে আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। তারপরের দিনই ছেলেগুলার লাশ নদীতে ভেসে উঠেছিল। আমার সাথে জিনরা তাদেরকে মেরে ফেলছে। এখন আপনি যদি মরতে চান তাহলে আমি আপনার সাথে প্রেম করতে রাজি আছি। ছেলেটা একটু ঘাবড়ে গিয়ে বলল, এগুলো আপনি মজা করে বলছেন তাই না? আমি যেন আপনাকে আর ফলো না করি সেই জন্য আমাকে ভয় দেখাচ্ছেন? আমি একটু রাগারাগি ভঙ্গিত বললাম, ওই মেয়ে, আপনি কি আমার বিয়ে লাগেন? মজা করব কেন? বললাম যে আমার সাথে প্রেম করলে মরতে হবে। এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি জিন দুইজন আপনার পিছনে ঘোরাফেরা করছে। আমি ইশারা দেওয়ার সাথে সাথে আপনার ঘাড় মটকে ফেলবে। ইশারা দিব নাকি বলেন? দিলাম। কিন্তু ছেলেটা কোনো মতো স্যান্ডেল হাতে নিয়ে উদম দৌড়। আফা মাফ কইরা দেন বলে পিছনে ফিরে তাকানোর সময় পাইনি। আমি হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। হঠাৎ একটা ঠান্ডা বাতাস এসে আমার পুরো শরীরটা শীতল করে দিল। মনে হলো আমার শরীরে কেউ বরফ ঢেলে দিয়েছে। এরপর যখন আমি সামনে যেতে চাইলাম, ঠিক তখনই একটা কালো বিড়াল আমার সামনে দিয়ে খুব দ্রুত রাস্তার এপাশ থেকে ওপাশে চলে গেল। আমি একটু ভয় পেলাম। বিড়ালটা রাস্তার পাশে একটা ঝোপের ভিতর গিয়ে এমন এক অদ্ভুত আওয়াজ করে ডাকতে লাগলো, মনে হচ্ছে যেন কোনো ছোট বাচ্চা কান্না করছে। আমি যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে সৎ মায়ের অত্যাচার সহ্য করতে করতে একরকম পাথরের মতো হয়ে গিয়েছি। সে সব সময় আমার মৃত্যুর কামনা করত। আমি মরলেই নাকি তার সংসারে সুখ শান্তি ফিরে আসবে। এসব শুনতে শুনতে আমার মনে ভয় ডর কিছুই লাগে না। ভূত প্রেত এসব বলতে কিছু নেই। এগুলো মানুষের মনে কল্পনা করা অন্য একটা জগৎ। বাস্তবে এই জগতে কোনো অস্তিত্বই নেই। তারপর হোস্টেলে ফিরে আসলাম। আমরা এক রুমে 4 জন থাকি, বাকি 3 জন আমার থেকে সিনিয়র, তাই তাদের সাথে তেমন মিশি না। আমার মতো আমি থাকি। আর একাকিত্ব আমার খুব পছন্দ। একাকিত্ব যে আপন করে নিতে পেরেছে তার যে বড় সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। রাতে খাওয়া দাওয়া করে বই নিয়ে বসলাম, কিন্তু আজকে যেন ঘুম আমার উপর ক্রাশ খেয়েছে। বসে থাকতে পারছি না। কখন যে বইয়ের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ছি বলতেই পারবো না। আমি একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত একটা গাছপালাও নেই। আমি ক্লান্ত চোখে চারপাশে তাকাচ্ছি। হঠাৎ আমার চোখ গেল পিছনের দিকে। সাদা পোশাক পরা 2 জন লোক একটা মেয়েকে কবরের মতো একটা গর্তে নামাচ্ছে। মেয়েটা চিৎকার করে আমাকে বলছে, রিশপা, আমাকে সাহায্য করো, ওরা আমাকে মেরে ফেলছে, আমাকে বাঁচাও। একটা বিকট শব্দে আমার ঘুম ভেঙে গেল। তার মানে এটা স্বপ্ন ছিল। খেয়াল করলাম যে শব্দে আমার ঘুম ভেঙে গেছে সেটা অ্যাম্বুলেন্সের সাইলেন। তখন প্রায় ভোর হয়ে গেছে। তার মানে টেবিলের উপর মাথা রেখেই সারা রাত ঘুমিয়েছিলাম। অ্যাম্বুলেন্সের শব্দ যেনই থামছেই না। এত বিরক্ত হলাম যে বলে বোঝাতেই পারবো না। শব্দটা যেন আমাদের বিল্ডিং এর নিচে থেকে আসছে। আশ্চর্য ব্যাপার হলো, আমার রুমের আপুরা দিব্যি নাক ডেকে ঘুমাচ্ছে। আমি সেই দিকে খেয়াল না করে ভাবতে লাগলাম, এত সকালে অ্যাম্বুলেন্স কেন আমাদের বিল্ডিং এর নিচে? কেউ কি মরলো নাকি? বিরক্ত নিয়ে ব্যালকনিতে যাওয়ার জন্য হাঁটা দিলাম। দেখি সকাল সকাল অ্যাম্বুলেন্স কেন আসলো। ব্যালকনিতে গিয়ে দেখলাম একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে নিচে, কিন্তু সেখানে কোনো মানুষ নেই। অ্যাম্বুলেন্সের সাইলেন্ট বেজেই চলছে। কিছুক্ষণ পরে অ্যাম্বুলেন্স থেকে 2 জন সাদা পোশাক পরা মানুষ নামলো। আর এমন 2 জন লোককে কোথায় যেন দেখছিলাম মনে হয়। একটু মাথা খাটাতেই মনে পড়লো কিছুক্ষণ আগে এমন 2 জন লোককে স্বপ্নে দেখেই তো ঘুম ভাঙলো। এখানে কি হচ্ছে আসলে? আমি এক নজর তাকিয়ে আছি সেদিকে। তারা 2 জন গিয়ে গাড়ির পিছনে পাট খুলে খুব যত্ন করে একটা লাশ নামালো।
সাদা চাদর দিয়ে ঢাকা। আমি এখনো বুঝতে পারছি না আসলে লাশটা কার। সেখানে অন্য কোনো মানুষ ছিল না। তারা লাশটা নামিয়ে দুইজন লাশের দুই পাশে দাঁড়ালো, মানে একজন পায়ের কাছে আরেকজন মাথার কাছে। হঠাৎ একটা দমকা হাওয়ায় লাশের মুখের উপর থেকে চাদরটা সরে গেল। আমি চোখ বড় করে তাকিয়ে আছি। এটা আমি কি দেখছি? আমার কলিজা শুকিয়ে গেল। এই লাশ আর কারো না, বরং আমার লাশ। এটা কি করে সম্ভব? আমি তো এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমার মতো দেখতে ওই লাশটা কার? আমি এখান থেকে দৌড়ে রুমে যাব, সেই শক্তিটা আমার নেই। হঠাৎ খেয়াল করলাম লাশটা ধীরে ধীরে উঠে বসলো এবং আমার দিকে তাকালো। কি ভয়ঙ্কর চাহনি সেটা তার। চোখে কোনো মনি ছিল না। সাদা দবদবে চোখে আমার দিকে তাকিয়ে একটা ভয়ঙ্কর হাসি দিল। আমার মতো দেখতে মেয়েটা যখন উঠে বসে আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিল, তখন আমার কলিজায় পানি নেই। আমি চিৎকার দিয়ে এক দৌড়ে রুমে চলে আসলাম। আমার চিৎকারে বড় আপুরা ঘুম থেকে উঠে গেল। তারা হতন হয়ে আসলো আমার কাছে। কি হয়েছে জিজ্ঞাসা করছে, কিন্তু আমি কোনো জবাব দিতে পারলাম না। কি বলবো আমি তাদের? আমি তো নিজেই জানি না কি হয়ে গেল। আমি শুধু হাতের ইশারায় কাঁপতে কাঁপতে ব্যালকনির দিকে দেখালাম তাদেরকে। তারা তিনজনই ব্যালকনিতে গিয়ে দেখলো, বলল এখানে তো কিছু নেই। আমি দৌড়ে গিয়ে দেখলাম সত্যি সেখানে কিছু নেই। অ্যাম্বুলেন্স নাই, কোনো মানুষও নাই। তাহলে একটু আগে আমি কি দেখলাম? তাহলে এটা কি আমার মনের ভুল? সারাদিন সকালের ঘটনা নিয়ে ভাবলাম, কিছুই মিলাতে পারছি না। ভয়ের চেয়ে বেশি অবাক হয়েছি। এমনটাও হতে পারে নাকি? সেই দিন আর কোচিং এ গেলাম না। বিকালবেলা ছাদে গিয়ে অনমনে বসে আছি। হঠাৎ কোথা থেকে যেন একটা নীল রঙের প্রজাপতি উড়ে এসে আমার হাতে বসলো। আমি হাত নড়ালাম না। প্রজাপতি আমার ভালো লাগে খুব। আর এটা অন্যরকম একটা প্রজাপতি, দেখতে খুব অদ্ভুত। কিন্তু হাতে কেমন জানি ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে ব্যথাটা বাড়তে লাগলো। আমি আঙ্গুল দিয়ে স্পর্শ করতেই ফুরুত করে উড়ে গেল। উড়ে গিয়ে একটা ছোট্ট ফুল গাছের উপর বসলো। খেয়াল করলাম ফুল গাছের পাতাগুলো ধীরে ধীরে সবুজ থেকে কালো হয়ে যাচ্ছে, যেমনটা আগুনে পুড়ালে হয়। আমি বসা থেকে উঠে গেলাম। আবার কিছু একটা হচ্ছে। আমি দৌড়ে গিয়ে প্রজাপতিটা তাড়িয়ে দিলাম হাত দিয়ে। কিন্তু এবার আমি খুব ভয় পেয়ে গেলাম, কারণ আমার হাতটা কালো একটা দাগ বসে গিয়েছে, ঠিক যেখানে প্রজাপতিটা বসেছিল। আমি হাত দিয়ে মুড়িয়ে দাগটা মুছে ফেলার চেষ্টা করলাম, কিন্তু যাচ্ছে না সেটা। হঠাৎ পিছন থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো, এই দাগ কখনো মুছবে না। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আরে এই মাত্রই তো এখানে কেউ কথা বললো। আমি বুঝতে পারলাম এই মুহূর্তে এখানে থাকাটা ঠিক হবে না। তাই ছাদ ত্যাগ করার জন্য জোরে হাঁটা দিলাম। ঠিক তখনই খেয়াল করলাম একটা মেয়ে ছাদের এক কোণে উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। তার চুলগুলো খোলামেলা এলোমেলো ভাবে উঠছে। আমি জিজ্ঞাসা করলাম, এই মেয়ে কে তুমি? আমি আরেকটু কাছে গিয়ে বললাম, আমার কথা কি কানে যাচ্ছে না? কে তুমি? এবারও কোনো জবাব না পেয়ে আমি গিয়ে মেয়েটার কাঁধে হাত রাখলাম। তার শরীর প্রচন্ড ঠান্ডা ছিল। আমি সাথে সাথে হাতটা সরিয়ে নিলাম। এবার মেয়েটা আমার দিকে ঘুরে তাকালো। নীল চোখ, খুব সুন্দর মায়াবী চেহারার একটা মেয়ে। আমার চেয়ে বয়সে ছোটই হবে, তাই জিজ্ঞাসা করলাম, তুমি কে? আগে তো তোমাকে কখনো দেখিনি। তুমি রিস্পা মানে? তাহলে আমি কে? আমার নাম তো রিস্পা। মেয়েটা বলল, শুধু আপনার নামই যে রিস্পা হতে পারে এমনটা না, আরো অনেক মেয়ের নামই রিস্পা হতে পারে। হ্যাঁ তা ঠিক, তার মানে আমাদের দুজনের নামই রিস্পা। কিন্তু তুমি এখানে কিভাবে এলে? তোমাকে তো এই হোস্টেলে আগে কখনো দেখিনি। এবার মেয়েটার মুখ কালো হয়ে গেল। অন্যদিকে মুখ করে ছাদের রেলিং এর উপর বসলো। আমিও কি মনে করে যেন তার কাছে বসলাম। মেয়েটা বলা শুরু করলো, আজ প্রায় 2 মাস যাবত আমি এই হোস্টেলের এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছি। আমার একটা গন্তব্য ছিল। আমি মুক্ত হয়ে গিয়েছিলাম একটা কালো অধ্যা থেকে। চলে যাচ্ছিলাম আমার ঠিকানায়, কিন্তু কিভাবে যেন আমি এই হোস্টেলে এসে আটকা পড়ে গেলাম। না আমি এই হোস্টেল থেকে বের হতে পারছি, আর না কারোর সাথে যোগাযোগ করতে পারছি। আমি বললাম, এগুলা কেমন অদ্ভুত কথা? মানে তুমি জানো না কিভাবে এই হোস্টেলে এসে পড়ছো? মজা করছো আমার সাথে? মেয়েটা একটা অদ্ভুত হাসি দিয়ে বলল, মৃত মানুষ কখনো মিথ্যা কথা বলে না। আর আজ থেকে আমি আপনার শরীরে থাকবো। যতদিন আমি মুক্তর পথ খুঁজে না পাই, আপনি আমাকে সহ্য করবেন, করতেই হবে। এবার মেয়েটার মাঝে কেমন একটা অদ্ভুত ভয়ানক অনুভূতি লক্ষ্য করলাম। তবু আমি বললাম, অনেক হয়েছে তোমার এসব ফালতু কথা। কোথা থেকে এসেছো সত্যি করে বলো, না হলে আমি সুপারভাইজারকে জানাবো। মেয়েটা বলল, আপনি আমার কথা বিশ্বাস করেননি তাই না? তাহলে দেখেন। এই বলে মেয়েটা ছাদের রেলিং থেকে কাত হয়ে নিজেকে ফেলে দিল। আমি ধরতে গিয়ে পারলাম না। মনে হলো যেন সে একটা আলো আমার হাত ভেদ করে পড়ে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম তার নিথর দেহটা নিচে পড়ে আছে। আমি চিৎকার করে ঠিক নিচে যাওয়ার জন্য উল্টো ঘুরলাম। ঠিক তখনই দেখলাম মেয়েটা ঠিক আমার পিছনে দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি যেন কারেন্টের শক খাওয়ার মতো কেঁপে উঠলাম। যে মানুষটা আমার চোখের সামনে ছাদ থেকে পড়ে গেল, সে মানুষটা আমার সামনে আবার কিভাবে এলো? আমি আবার নিচে তাকিয়ে দেখলাম সেখানে মেয়েটার দেহ পড়েছিল। এমনকি নিচ দিয়ে কত মানুষ হাঁটাচলা করছে, তারা কেউ এটা নিয়ে কিছুই করছে না।
তার মানে মেয়েটা যা বলছে সত্যি বলছে? সে মানুষ না কেন? মেয়েটা এখানে আমার সামনে ঠায় দাঁড়িয়ে আছে। আমি ভীত দেখে মেয়েটা বলল, আপনি ভয় পাবেন না, আমি আপনার কোনো ক্ষতি করব না। আমি তখন প্রজাপতি হয়ে বসে আপনার হাতে আমার চিহ্ন এঁকে দিয়েছি। আপনি চাইলেও আমার থেকে দূরে থাকতে পারবেন না। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, সকালবেলা অ্যাম্বুলেন্সের ঘটনাটা কি তুমি ঘটিয়েছিলে? হ্যাঁ আপু, আমিই করেছিলাম, কারণ আমি আপনার শরীর বেছে নিয়েছি। আপনাকে আরো ভয়ঙ্কর কিছুর সম্মুখীন হতে হবে আমার জন্য, তাই অভ্যস্ত হয়ে যান এসব বিষয়ে। আমি বললাম, আচ্ছা আমার কাছে তুমি কি চাও? কেন আমার শরীরটা বেছে নিলে? শুধুমাত্র নামের মিল থাকায়, নাকি অন্য কোনো কারণ আছে? আস্তে আস্তে সব জানতে পারবেন আপু। এখন আমি যা বলি তাই করবেন, আর এইসব বিষয় কারোর সাথে শেয়ার করবেন না, তাহলে আপনার ক্ষতি করতে আমার কোনো মায়া লাগবে না। আমি খুব ভয় পেয়ে গেলাম। ঠিক আছে, কাউকে বলবো না এসব। আমাকে কি করতে হবে বলো? আর তোমার কাজ শেষ হয়ে গেলে তো আমাকে ছেড়ে দিবে, তাই না? হ্যাঁ, আমার কাজ হয়ে গেলে আর কখনো আপনাকে বিরক্ত করব না। এখন আমার কথা মন দিয়ে শুনবেন। হোস্টেলের পুরনো বিল্ডিং এ যাবেন, সেখানে কেউ থাকে না। নতুন বিল্ডিং উঠানোর পর সেটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সেখানে গিয়ে 4 নাম্বার রুমে ভাঙা আলমারিটা খুলবেন, দেখবেন সেখানে কি আছে, এসে আমাকে জানাবেন। আমি এখনো জানি না আমি এই হোস্টেলে কেন বন্দি আছি। উত্তরটা খুঁজে পেলে আমি মুক্তর পথ খুঁজে পাবো। আমি বললাম, ওই বিল্ডিং এ দিনের বেলাতেই কেউ যায় না ভয়ে, আর আমি এই সন্ধ্যাবেলায় কিভাবে যাব? কালকে দিনের বেলায় গেলে হয় না? মেয়েটা ঘাড় বাঁকা করে কর্কশ গলায় বলল, এখন যেতে বলছি মানে এখনই যেতে হবে। আমাকে এখানেই পাবেন, দেখে এসে আমাকে জানাবেন। আমি ভয় পেয়ে বললাম, ঠিক আছে যাচ্ছি। এমন এমন ধমক দেওয়ার কি দরকার? আমি এই বলে মুখ বাঁকিয়ে চলে আসলাম। আমি এতটুকু বুঝেছি যে ওর কথা মানলে আমার কোনো ক্ষতি করবে না ও। আমি পুরনো বিল্ডিংটার সামনে দাঁড়িয়ে আছি, খুব ভয় করছে ভিতরে যেতে, কিন্তু যেতেই তো হবে, না হলে আবার রিস্পা আমাকে মেরে ফেলতে পারে। ভাবতে ভাবতে ভিতরে প্রবেশ করলাম। চারদিক থেকে ভিন্ন ভিন্ন পোকামাকড়ের ডাক ভেসে আসছে। এত অন্ধকার যে নিজের অঙ্গ প্রত্যঙ্গ পর্যন্ত দেখা যাচ্ছে না। ভরসা শুধু মোবাইলের ছোট্ট একটা লাইট। হঠাৎ মনে হলো যেন পিছনে কেউ দৌড়ে চলে গেল। আমি চমকে গিয়ে পিছনে ফিরলাম, কাউকে দেখতে পেলাম না। আমি আবার সামনে যেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ তো আমার সাথে আসছে, আমার সাথে পা মিলিয়ে হাঁটছে। তবে এসব পাত্তা দিলাম না, কিছু হলে রিস্পা তো দেখে নিবে। আমি তো ওর কাজ করার জন্য এখানে আসছি। অবশেষে 4 নাম্বার রুম খুঁজে পেলাম। দরজা ভাঙা ছিল। হালকা ঠেলে দিয়ে ভিতরে প্রবেশ করলাম। লাইটের মিটমিটি আলোতে আলমারিটা পেয়ে গেলাম রুমের এক কোণে। হঠাৎ চিচি শব্দ করে কয়েকটা ইঁদুর দৌড়ে চলে গেল। আমি একটু ভয় পেলাম, না জানি আলমারির ভিতর কি আছে। ধীরে ধীরে আলমারির দরজাটা টান দিলাম। খুব বাজে একটা গন্ধ নাকে ভেসে আসলো। ওড়না দিয়ে নাক চেপে ধরে লাইটের আলোটা দিয়ে চারপাশ ঘুরিয়ে দেখতে লাগলাম। আরে এটা তো একটা মৃতদেহ, কালো কাপড় দিয়ে মোড়ানো, শুধু মুখটা দেখা যাচ্ছে। ভালো করে খেয়াল করলাম, এটা রিস্পার মৃতদেহ। হঠাৎ পিছনে কারো উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালাম। আমি পুরনো বিল্ডিং থেকে বের হয়ে দৌড়ে চলে আসলাম। ওয়াশরুমে গিয়ে নাক মুখ তাড়াহুড়ো করে পানি দিলাম। আয়নাতে নিজেকে দেখে কেমন অবাক লাগছে। এতটা ভয় আমি আমার জীবনেও কখনো পাইনি। আমি চোখে এখনো স্পষ্ট ভয়ে ফুটে আছে। আরে আমি এখানে কি করছি? রিস্পা তো আমাকে ছাদে দেখা করতে বলছিল। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে ছাদের দিকে গেলাম। রুমের এক আপু খেয়াল করলো এবং বলল, রিস্পা কি হয়েছে তোমার? এত আতঙ্কিত কেন তুমি? কোনো সমস্যা? আমি কোনো জবাব দিলাম না, সোজা ছাদে চলে এলাম। ফিস ফিস করে ডাকতে লাগলাম, রিস্পা, এই রিস্পা, কোথায় তুমি? আমি এসেছি। কোনো সারা শব্দ নেই। আকাশে রুটির মতো গোল চাঁদ, যদিও আমার বানানো রুটি গোল হয় না, চায়নার মানচিত্রের মতো হয়। আজ ভরা পূর্ণিমার দিনের আলোর মতো আজকে রাতটা। এমন রাত আগে কখনো দেখিনি। কিন্তু রিস্পা গেল কোথায়? হঠাৎ কানে এলো কেউ গুনগুন করে গান গাইছে। এটা একটা পুরুষ কণ্ঠ। মহিলা হোস্টেলে পুরুষ মানুষ আসবে কিভাবে? আমি তার কণ্ঠের সুর খুঁজতে লাগলাম। শব্দটা পানির ট্যাঙ্কের পিছন থেকে আসছে। আমি ধীর পায়ে সেদিকে গেলাম। রিস্পা আমাকে আবার ভয় দেখানোর জন্য এটা করছে না তো? কিন্তু ও আমাকে ভয় কেন দেখাবে? পানির ট্যাঙ্কের কাছে যাওয়ার সাথে সাথে গান থেমে গেল। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দেখলাম কেউ নেই। আবার পিছনে একটা শব্দ হলো। আমি ঘুরে তাকাতেই দেখলাম একটা ফুলের টপ ঠিক আমার বরাবর উড়ে আসছে। আমি তাড়াতাড়ি সরে গেলাম অন্যদিকে। বুঝতে পারলাম এটা রিস্পা না। আমাকে তাড়াতাড়ি চলে যেতে হবে এখান থেকে। আমি এক দৌড় দিলাম। ঠিক তখনই একটা কালো বিড়াল আমার সামনে লাফ দিয়ে পড়লো কোথা থেকে যেন। আমি থমকে দাঁড়াতে গিয়ে পা পিছলে পড়ে গেলাম। বিড়ালের চোখ দুটো ঝলমল করে জ্বলছিল। হঠাৎ বিড়ালটা রাগান্বিত ভঙ্গিতে আমার দিকে এগিয়ে আসতে
আসতে লাগলো। আমি উঠতে পারছিলাম না, হয়তো পা মচকে গিয়েছে। আমি কুকরি কুকরি উঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। হঠাৎ বিড়ালটা থেমে গেল, আমার পিছনের দিকে তাকিয়ে কয়েকবার অদ্ভুত ডাক দিয়ে দৌড়ে চলে গেল। আমি পিছনে তাকিয়ে দেখলাম রিস্পা দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে রেলিং এর সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে বললাম, কোথায় ছিলে তুমি? এই বিড়ালকে আমি আগেও দেখছিলাম সেদিন রাস্তায়, আমাকে ভয় দেখাতেই কি তুমি এটা করলে? রিস্পা বলল, সে ওই পুরনো বিল্ডিং থেকে আপনার সাথে এসেছে, সেখানে কিছু একটা তো হচ্ছে। আপনি সেই পুরনো বিল্ডিং এর 4 নাম্বার রুমে কি দেখলেন? আমি সেখানে তোমার মৃতদেহ দেখছি, আলমারির ভিতর কালো কাপড় দিয়ে মোড়ানো, তোমার চোখ দুটো খোলা ছিল। রিস্পা অনেকটা অবাক হয়ে বলল, আমি যা ভাবছিলাম তাই হলো। কেউ কবর থেকে আমার মৃতদেহ উঠিয়ে নিয়ে এসেছে এই হোস্টেলে, এই জন্যই আমি এখানে আটকা পড়ে গিয়েছি। যে এটা করেছে সে চায় না আমি মুক্তি পাই, আর এই জন্যই আমি পুরনো বিল্ডিং এ ঢুকতে পারি না। যেহেতু সেখানে আমার শরীর আছে, অবশ্যই সেখানে অন্য কেউ আছে আমাকে পাহারা দেওয়ার জন্য। আপনি কি তার মুখোমুখি হয়েছিলেন? সে আপনাকে আসতে দিল? রিস্পাকে বললাম, হ্যাঁ তুমি ঠিক ধরছো, সেখানে কেউ ছিল। আমি যখন তোমার মৃতদেহ আবিষ্কার করলাম আলমারিতে, তখন পিছনে কারো উপস্থিতি টের পেলাম। আমি সাথে সাথে পিছনে ফিরলাম এবং দেখলাম একটা ছেলে লাল চক্ষু নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। অন্ধকারেও তার চোখগুলো আগুনের মতো জ্বলছিল। আমি অনেকটা ভয় পেয়ে মূর্তির মতো দাঁড়িয়েছিলাম। আমি তাকে কিছু বলবো সেটারও শক্তি ছিল না। ছেলেটা কর্কশ কণ্ঠে বলল, এখানে কেন এসেছিস? মরতে চাস তুই? আমি কাঁপা কাঁপাই গলায় বললাম, এখানে ঘুরতে ঘুরতে এই রুমে ঢুকে গিয়েছি, আমাকে ক্ষমা করে দিন, আমি চলে যাচ্ছি এখনই, আর কোনোদিন এখানে আসবো না, আর এখানে যা দেখছি তা কাউকে বলবো না। তারপর ছেলেটা বলল, চলে যা এখান থেকে, পিছনে ফিরে তাকাবি না, আর কেউ যদি এই বিষয়ে জানে তাহলে তোকে মেরে ফেলবো আমি। তারপর আমি তাকে পাশ কাটিয়ে উল্টে পল্টে দৌড়ে চলে আসছি। সে চাইলে তো আমাকে মেরে ফেলতে পারতো, কিন্তু মারেনি। রিস্পা সব শুনে বলল, ছেলেটা দেখতে কেমন ছিল তার একটু বর্ণনা দেন আমাকে। অন্ধকারে তেমন কিছু দেখতে পাইনি, তবে মোবাইলের লাইটে যা দেখেছি তা হলো ছেলেটার চুল বড় ছিল, গলায় একটা কাটা দাগ ছিল, মনে হচ্ছিল যেন কেউ ওর গলা কেটে ফেলছে। রিস্পা একটু চিন্তিত হয়ে হাঁটতে হাঁটতে একটা ফুলে হাত বুলাতে বুলাতে বলল, এটা আবির ছিল, গালিব স্যারের বন্ধু। তার মানে কি আবির এসব কিছুর পিছনে? আবির কেন এমনটা করতে যাবে? সেও তো আমার সাথে মুক্ত হতে চেয়েছিল। রিস্পা এক ঝটকায় আমার সামনে এসে বলল, আপনি আগামীকাল আবার ওই বিল্ডিং এ যাবেন। যেহেতু আপনাকে মারেনি তার মানে আপনাকে মারবে না, ভয় দেখাবে। কি বলছে এসব? কোন রকম জান নিয়ে দৌড়ে পালিয়ে আসছি, আবার গেলে সে আমাকে ছাড়বে না। আর কে এই আবির? সে তোমার মৃতদেহ পাহারা দিচ্ছে কেন? রিস্পা বলল, আপনাকে আবার যেতেই হবে, বলছি যেতেই হবে। আবিরকে আমি মেরেছিলাম, আর সে এখানে কি করছে? আমার মৃতদেহ এখানে কেন? সেই উত্তর খুঁজতেই আপনাকে আবার যেতে হবে। আগামীকাল ভোর কেউ ঘুম থেকে ওঠার আগেই যাবেন সেখানে। ঠিক আছে বলে মুখ বাঁকিয়ে চলে আসতে লাগলাম। তখনই মনে পড়লো আমার তো পা মচকে গিয়েছে, তাই ব্যথার চেয়ে একটু বেশি অভিনয় করে আবার পড়ে গেলাম ঠাস করে। রিস্পাকে বললাম, আমার তো পায়ে ব্যথা, একদম হাঁটতে পারছি না, কালকে মনে হয় যেতে পারবো না। রিস্পা আমার কাছে এসে পা ধরে ছটকা টান মারলো। আমার মনে হলো যেন পা ছিঁড়ে গিয়েছে। আমি মুখ চেপে ধরে কান্না করতে লাগলাম। রিস্পা বলল, এত অভিনয় করার দরকার নেই, পা ঠিক হয়ে গেছে। আমি পা নাড়িয়ে চাড়িয়ে দেখলাম কোনো ব্যথা নেই। ঠাস করে দাঁড়িয়ে বললাম, ঠিক আছে তাহলে কাল সকালে যাচ্ছি, আমাকে সে মেরে ফেললে তোমার খবর আছে। এই বলে চলে আসলাম রুমে। রাত প্রায় 12টা। তখন রুমে সবাই ঘুমিয়ে আছে। আমি যখন ঘুমাতে যাব তখন দেখলাম সেই আপুটা তার বেড থেকে আমার দিকে তাকিয়ে আছে, যে আমাকে জিজ্ঞাসা করছিল কোনো সমস্যা কিনা। আপুর নাম ছিল আলিশা। আমি বললাম, আলিশা আপু এখনো ঘুমাননি? সবাই তো ঘুমিয়ে পড়েছে। আলিশা আপু কেমন একটা অদ্ভুত চাহনি দিয়ে অন্যদিকে ফিরে ঘুমিয়ে গেল। আমি তেমন পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়লাম। খুব ভোর ঘুম থেকে উঠে চলে গেলাম সেই পুরনো বিল্ডিং এ। আমি জানি না এমন সাহস কিভাবে হয়ে গেলাম। আগে তো রাতে ওয়াশরুমে যেতেও ভয় লাগতো। আমি ধীরে ধীরে 4 নাম্বার রুমে গেলাম, জানি না কি করতে হবে। আমি আলমারিটার কাছে যেতেই একটা অদৃশ্য শক্তি আমাকে জোরে ধাক্কা দিয়ে দূরে নিয়ে ফেলে দিল। দেয়ালের সাথে বাড়ি খেয়ে আমার মাথা ঝিম ধরে গেল। একটু স্বাভাবিক হলে দেখলাম সেই ছেলেটা দাঁড়িয়ে আছে আলমারির কাছে। ছেলেটা চেঁচিয়ে বলল, তোকে না নিষেধ করছিলাম এখানে আসতে, আবার কেন আসলি? আমি তোকে এখন মেরেই ফেলবো। আমাকে এখানে রিস্পা পাঠিয়েছে। রিস্পার মৃতদেহ এখানে কিভাবে এলো, আর আপনি কেন এটা পাহারা দিচ্ছেন? এর প্রশ্নের উত্তর জানতে চাই রিস্পা। এবার ছেলেটা রহস্যময় একটা হাসি দিয়ে বলল, ও এই ব্যাপার, তাহলে যা, তোকে আজ মারবো না। রিস্পাকে গিয়ে বল, চাইলেও সে আর কখনো মুক্ত হতে পারবে না। ও কি ভেবেছিল ডোরিয়া ওকে এমনি এমনি ছেড়ে দিবে? সামনে আরো ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে ওর জন্য।
প্রস্তুত থাকতে বল। আমি উঠে যেতে যেতে বললাম, রিস্পা সবকিছুর জন্য প্রস্তুত আছে, আমি আবার আসবো। তখনও কেউ ঘুম থেকে উঠিনি। আমি ছাদে গিয়ে রিস্পাকে ডাক দিলাম। রিস্পা ঠিক পিছন থেকে সাড়া দিল। আমি রিস্পাকে সব খুলে বললাম, আবির আসলে কি করতে চায় এখনো জানি না, আর সে ডুরিয়া নামের একজনের কথা বলছে। রিস্পা বলল, যা ভেবেছিলাম তার চেয়ে বড় রহস্য এটা। আমাদের একজনকেই দরকার হবে, গালিব স্যার। সে ছাড়া ডুরিয়ার মুখোমুখি হওয়ার সাহস কারো নেই। সে কোথায় থাকে? আমি গিয়ে তাকে নিয়ে আসবো। রিস্পা বলল, তাকে আনতে যাওয়া লাগবে না, সে নিজেই আসবে। আপনি কল করে তাকে আসতে বলবেন, আমার সাহায্য চাই। আর আপনিও তাকে স্যার বলে সম্বোধন করবেন, সে আপনার সিনিয়র। তারপর রিস্পা একটা ফোন নাম্বার বলল। আমি ফোন দিলাম কিন্তু সে কেটে দিল। আবার কল দিলে সে রিসিভ করে বলল, কে? স্যার আমি রিস্পা, আমাকে সাহায্য করেন প্লিজ। রিস্পা তুমি কিভাবে আমাকে কল করলে? তুমি তো চলে গিয়েছিলে সব সময়ের জন্য, কি হয়েছে আবার? গালিব স্যার অবাক হয়ে কথাগুলো বলল। আমি বললাম, স্যার আপনি যে রিস্পা ভাবছেন আমি সে না, তবে সে আমার সামনে আছে। এই মুহূর্তে আপনাকে খুব দরকার, রিস্পা বিপদে পড়েছে। হোস্টেলের ঠিকানা দিয়ে বললাম, এখানে চলে আসেন যত তাড়াতাড়ি পারেন। গালিব স্যার বলল, ঠিক আছে আসছি, এখনই আসছি। হোস্টেলের সামনে এসে কল দিচ্ছে। আমি ফোন রেখে ফাজলামো করে রিস্পাকে বললাম, বাহ, এমন স্যার কয়জনের কপালে জুটে। আমার মনে হয় তুমি বেঁচে থাকলে সে তোমাকে কখনো হারাতে দিত না, সে তোমাকে হয়তো ভালোবাসে। রিস্পা বলে, কি যে বলেন আপু, তবে ওনাকে আমার ভালো লাগে খুব। বিশেষ করে ওনার একটা থিওরি আছে, কাউকে তোমার কষ্ট বুঝতে দিও না, হেসে উড়িয়ে দাও যদি ভালো থাকতে চাও। ও আচ্ছা, তাহলে মানুষটা খুব ইন্টারেস্টিং। আচ্ছা, সে না আসা পর্যন্ত আমরা কি করব এখন? এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি আমার জন্য অন্য কোনো দায়িত্ব আছে? রিস্পা কিছু বলতে যাবে এমন সময় বিকট একটা শব্দ হলো। শব্দটা কোন দিক থেকে এলো বুঝতে পারছি না। হঠাৎ রিস্পা বলল, আপু আমার জানি কেমন জানি লাগছে। তাকিয়ে দেখলাম রিস্পা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। আমি গিয়ে রিস্পাকে ধরার চেষ্টা করলাম কিন্তু সে অস্পনীয় আলোর মতো। আমি বললাম, রিস্পা কি হচ্ছে এটা? তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? রিস্পা কোনো মতে বলল, আমি জানি না আপু কি হচ্ছে, স্যার আসলে তাকে সবকিছু বলবেন। এটা বলে রিস্পা কোথায় যেন হারিয়ে গেল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম, কি হলো এটা? আমি রুমে চলে আসলাম, ভাবছি কি করা যায় এখন। হঠাৎ সেই আনিশা আপু এসে আমাকে ধাক্কা দিয়ে চেয়ার থেকে ফেলে দিল। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, এটা কি হলো আপু? আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আনিশা আপু খুব রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তেড়ে এসে বলল, তুই ছোট মানুষ, এসবে কেন জড়াতে গেলি? তোর কি মৃত্যুর ভয় নেই? আরে আনিশা আপু এসব জানলো কিভাবে? আমি কিছু না বোঝার ভান করে বললাম, কি বলছেন আপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এবার সে এসে আমার গলা চেপে ধরে বলল, প্রথম দিন ভাবছিলাম ভুলে ওইখানে চলে গিয়েছিলি, তাই ছেড়ে দিয়েছিলাম কিছু না বলে। এবার আর ছাড়বো না। রিস্পাকে অনুসরণ করা বন্ধ কর, না হলে ওর সাথে সাথে তুইও ধ্বংস হয়ে যাবি। এই বলে সে রুম থেকে জোরে হেঁটে বের হয়ে গেল। আমি যেন আকাশ থেকে পড়লাম। আনিশা আপু এসব জানলো কিভাবে? কিছুই মাথায় ঢুকছে না। এর মাঝে আমার ফোন বেজে উঠলো। দেখলাম গালিব স্যার কল করেছে। আমি নিজেকে সামলে নিয়ে ফোন রিসিভ করে বললাম, স্যার আপনি কোথায়? আর কতক্ষণ লাগবে আসতে? আমি তো তোমাদের হোস্টেলের বাইরে দাঁড়িয়ে আছি, আপনি বাইরে এসে দেখা করবেন নাকি আমি বোরকা পরে ভিতরে আসবো? আমি একটা হাসি দিয়ে বললাম, আমি আসছি স্যার, একটু অপেক্ষা করেন। গিয়ে দেখলাম উনি রাস্তার অন্য পাশে দাঁড়িয়ে আছে। আমি এদিকে ওদিকে না থেকে রাস্তার ওপাশে যাওয়ার জন্য হাঁটা দিলাম। হঠাৎ একটা প্রাইভেট কার এসে আমার সামনে কষে ব্রেক করলো। আমি চোখ বন্ধ করে জোরে একটা চিৎকার দিলাম, একটুর জন্য বেঁচে গেলাম। গাড়ি থেকে ড্রাইভার কল্লা বের করে বলল, মরতে চাইলে বড় গাড়ির নিচে গিয়ে মরেন, আমার গাড়ির সামনে কেন আসছেন? অন্য সময় হলে ড্রাইভারের সাথে ঝগড়া করতাম, কিন্তু এখন তারা আছে আমার, আর এমনিতে দোষ আমারই। আমি এদিকে ওদিকে না দেখে পার হচ্ছিলাম। আমি গিয়ে স্যারকে সালাম দিলে তিনি উত্তর দিয়ে বললেন, রিস্পা কোথায়? তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। উনিও খুব চিন্তায় পড়লো সবকিছু শুনে। আবির এটা কেন করবে? এখন তো রিস্পাও নেই, এত প্রশ্নের উত্তর কিভাবে খুঁজে পাবো? আচ্ছা, এটা তো মহিলা হোস্টেল, আমি সরাসরি প্রবেশ করতে পারবো না, তাহলে আমি লুকিয়ে প্রবেশ করতে হবে। এই পুরনো বিল্ডিং এ যেতেই হবে আমার। আমি আবিরের সাথে কথা বলতে চাই। আমি বললাম, তাহলে রাতে আমি পশ্চিম পাশের দেওয়ালের কাছে অপেক্ষা করব, আপনি সেখান দিয়ে প্রবেশ করবেন, কেউ দেখবে না। ঠিক আছে, তাহলে আমি রাতে আসছি। ভেবেছিলাম সব রহস্য থেকে মুক্তি পেয়ে গিয়েছি, কিন্তু এখন তো দেখছি রহস্য কেবল শুরু। এই জন্যই ডোরিয়া সেদিন বলছিল সে আবার ফিরে আসবে। রাত 10টার দিকে আমি পশ্চিম পাশের দেওয়ালের কাছে গিয়ে দাঁড়িয়ে আছি, কিন্তু স্যারের কোনো খবর নেই। ফোন দিচ্ছি কিন্তু সুইচ অফ আসছে বারবার, আসছে না কেন সে এখনো? এদিকে আমার একটু একটু ভয় লাগা শুরু করলো। হঠাৎ বিড়ালের কান্নার শব্দ ভেসে আসলো কোথা থেকে যেন। তাহলে কি সেই কালো বিড়ালটা আমার আশেপাশে আছে? আমি কোনো দিকে না তাকিয়ে সোজা দাঁড়িয়ে আছি চোখ বন্ধ করে। এভাবে কতক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়েছিলাম জানি না। কিছুক্ষণ পর মনে হলো আমার সামনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি ভয়ে ভয়ে চোখ খুলে দেখলাম গালিব
পুলিশ স্যার আমার সামনে দাঁড়িয়ে হাসছে। আমি চমকে গেলাম এবং বললাম, স্যার আপনি কখন আসলেন আর এইভাবে দাঁড়িয়ে আছেন কেন মূর্তির মতো? দেখলাম আপনি ভয় পান কিনা, যেভাবে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছেন তাতে মনে হচ্ছিল একটা ঘোড়া দাঁড়িয়ে ঘুমাচ্ছে। আমি হেসে বললাম, আরে তেমন কিছু না, আপনার ফোন বন্ধ ছিল তাই একটু চিন্তায় ছিলাম। এখন চলেন সেখানে যাওয়া যাক। আচ্ছা আপনার নাম রিস্পা, ওই রিস্পার সাথে কোনো সম্পর্ক আছে আপনার? আপনার চেহারাটাও একটু রিস্পার সাথে মিল আছে। আমি বললাম, না আমাদের শুধু নামই মিল, তবে রিস্পাকে এটা নিয়ে জিজ্ঞাসা করছিলাম আমি। সে বলল আস্তে আস্তে সব জানতে পারবেন। দেখি কি জানতে পারি। আর স্যার আপনি আমাকে তুমি করে বলতে পারেন, আমি আপনার জুনিয়র। না না, আমি বিবাহিতা মহিলাদের আপনি করেই বলি। আরে আপনাকে কে বললো আমি বিবাহিতা মহিলা? আর আমার তো এখনো বিয়ের বয়সই হয়নি। আচ্ছা তাহলে আপনার এখনো বিয়ের বয়স হয়নি, কিন্তু তবুও আপনাকে তুমি করে বলতে পারবো না। জামাই নেই তো কি হয়েছে, বয়ফ্রেন্ড তো আছে, সেই দিক দিয়ে আমি আপনার জুনিয়র, কারণ আমি সিঙ্গেল। আরে স্যার আমার বয়ফ্রেন্ডও নেই, আমি পিওর সিঙ্গেল, আমাকে তুমি করেই বলতে পারেন, কোনো সমস্যা নাই। এটাই কনফার্ম করতে চাচ্ছিলাম। আচ্ছা এখন চলেন তাহলে রিস্পাকে খুঁজে বের করা যাক। আগে জানতে হবে এখন রিস্পা কোথায় আছে। আমরা দুজনই 4 নাম্বার রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমি স্যারকে বললাম, এই রুমের আলমারিতে রিস্পার মৃতদেহ দেখছিলাম। স্যার আমার কথা শুনে মুখে আঙ্গুল চেপে বলল, চুপ, কথা বলো না, এখানে কেউ আমাদের ফলো করছে। আমিও চুপ হয়ে আশেপাশে দেখতে লাগলাম। স্যার ধীরে রুমে ঢুকে আলমারির কাছে গেল। আমিও তার পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছি আর এদিকে সেদিকে দেখছি। আমারও কেন যেন মনে হচ্ছে এখানে আমরা দুজন ছাড়াও অন্য কেউ আছে। স্যার আলমারির কপাটটা ধরে জোরে টান দিল। এবার দেখলো সেখানে কিছু ছিল না। আরে রিস্পার মৃতদেহ তো এখানেই দেখছিলাম আমি। স্যার আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল, কোথায়? হঠাৎ করে রুমের দরজার দিক দিয়ে কেউ দৌড়ে চলে গেল। আমরা দুজন সাথে সাথে রুম থেকে বের হয়ে দেখলাম কেউ নেই। আমি বললাম, স্যার এই জায়গাটা এখনই আমাদের ত্যাগ করা উচিত, এখানে ভালো কিছু হচ্ছে না। স্যার ফিস ফিস করে বলল, সে চায় আমরা এই জায়গাটা ত্যাগ করি, আর আমি জানি এই জায়গাটায় রিস্পার খোঁজ পাবো আমরা, তাই এখানে আমাদের আরো কিছু খুঁজতে হবে। ভয় পেও না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। আমি ফিক করে হেসে দিয়ে বললাম, রিস্পা ঠিকই বলছিল আপনার ব্যাপারে, আপনি সিরিয়াস মুহূর্তে মজা করেন। হঠাৎ দেখলাম আমাদের ঠিক সামনে দিয়ে কালো বিড়ালটা 4 নাম্বার রুম থেকে বের হয়ে দৌড়ে চলে গেল। এরপরে স্যার আমার মাথা ধরে নিচু করে দিল। একটা ইটের টুকরো আমার মাথার উপর দিয়ে চলে গেল। মাথা নিচু না করলে আমার মাথা থেতলে যেত একদম। আমি জানি এটা তুই আবির, দূর থেকে এসব না করে সামনে আয়, তুই খুব ভালো করে জানস এসব করে আমাকে ভয় দেখাতে পারবি না। এরপর ঠিক পিছন দিক থেকে কেউ বলল, তাহলে তুই চলে এসেছিস, এবার আর বাঁচতে পারবি না তুই। আমরা একসাথে পিছনে তাকালাম, দেখলাম সেই আবির নামের ছেলেটা দাঁড়িয়ে আছে। স্যার বলল, এসব তুই কেন করছিস? আমি তোদের জন্য ডরিয়ার মুখোমুখি হয়ে তোদের মুক্ত করছিলাম, তাহলে এখানে কিভাবে এলি তোরা? আবির বলল, সব জানতে পারবি বন্ধু, কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে নে ভালো করে, যদি বাঁচতে চাস তাহলে এখান থেকে চলে যা, আমি চাই না তোকে মেরে ফেলতে। স্যার হাসতে হাসতে বলল, তুই আমাকে মারবি? তোর সেই সাহস হবে নাকি? একটু ভেবে দেখ, ফালতু কথা বাদ দে, এখন অন্য সব প্রশ্নের উত্তর পরে জানা যাবে। আগে বল রিস্পা কোথায়? আজ সকাল অবধি রিস্পা এই মেয়ের সামনেই ছিল, কিন্তু হঠাৎ সে উধাও হয়ে গেল। রিস্পা এখানেই থাকতো, কিন্তু এই মেয়েটা বারবার আসার কারণে রিস্পাকে এখান থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে। বন্ধু হিসাবে বলছি, তুই এসবে আর নিজেকে জড়াইস না, এবার ডরিয়া তোকে মেরে ফেলবে। ধন্যবাদ বন্ধু উপদেশ দেওয়ার জন্য, আবার দেখা হবে আমাদের। চলো রিস্পা, আমাদের কাজ হয়ে গেছে। আমি স্যারের সাহস দেখে সত্যি অবাক না হয়ে পারলাম না। স্যার আবিরের কোনো কথা পাত্তা না দিয়ে সোজা বের হয়ে আসলো। আমিও তার সাথে বের হয়ে আসলাম। আমি বললাম, স্যার এখন কি হবে? সে তো কিছুই বলল না, সে যা বলছে তাই যথেষ্ট এখনের জন্য, বাকি প্রশ্নের উত্তর পরে জানতে পারবো। রিস্পার মৃতদেহ কোথায় নিয়ে গেছে সেটা আমি জানি, এখন কথা হলো আবির তো মৃত, এসব কিছু করা ওর পক্ষে একা সম্ভব না, এর পিছনে অন্য কেউ আছে যে এখনো বেঁচে আছে। কে সে? আমাদের খুঁজে বের করতে হবে। আচ্ছা এমন কিছু কি আছে যেটা তুমি আমাকে বলনি এখনো? আমি একটু ভেবে বললাম, না স্যার তেমন কিছু তো নেই, তবে আমার রুমের একটা বড় আপু আছে, তার নাম আলিশা, সে কিভাবে যেন এসব জেনে গিয়েছে এবং আমাকে হুমকি দিয়েছে যেন এসব থেকে দূরে থাকি। স্যার খুব অবাক হয়ে বলল, কি নাম বললে? আলিশা? আর এই কথা এখন বলছো তুমি আমাকে? আমরা পেয়ে গেছি সেই মানুষটাকে, সেই বেঁচে থাকা মানুষটার নামই আলিশা, কারণ আলিশা আবিরের বড় বোন। আমিও বেশ অবাক হয়ে বললাম, কি বলছেন স্যার? আনিশা আপু তাহলে আবিরের বোন, আর এই জন্য সে আমাকে হুমকি দিয়েছে? তার মানে আনিশা আপু এসব কিছুর পিছনে? সব কিছুর পিছনে বললে ভুল হবে, আনিশা আপু এই রহস্যর একটা অংশ মাত্র, সবকিছুর পিছনে আছে ডরিয়া। এখন তুমি হোস্টেলে ফিরে যাবে, তারপর আনিশা আপুর সামনে এমন ভাবে কথা বলবে যেন আমরা জেনে গিয়েছি রিস্পা এখন কোথায় আছে। তাকে তুমি হোস্টেলের বাইরে আসতে বাধ্য করবে, তাহলে রিস্পাকে আমাদের কষ্ট করে
খুঁজে বের করতে হবে না, আনিশা আপুই নিয়ে যাবে আমাদেরকে রিশপার কাছে। আমি বললাম ঠিক আছে আমি যাচ্ছি। আপনি এখন কি করবেন, বাসায় চলে যাবেন নাকি? না, আমি দেওয়াল টপকে বাইরে গিয়ে অপেক্ষা করব। আনিশা আপু তোমার কথায় ফাঁদে পড়লেই বের হব। আমাদের তাকে অনুসরণ করতে হবে। আর এমনি তো আমি বাসায় বন্দি হয়ে বেশিক্ষণ থাকতে পারি না। বাহিরের জগৎটা আমার ভালো লাগে, কারণ আমার মামা বলেছিল থাকবো নাকো বন্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন ঘুরছে মানুষ, যুগান্তরের ঘূর্ণি পাকে। আমি হাসতে হাসতে বললাম, এটা আপনার মামা বলেনি, কাজী নজরুল ইসলাম বলেছেন। আমার মা ওনাকে ভাই মানে, সেই হিসাবে তো উনি আমার মামাই হন। এটা শুনে আমি তো প্রায় হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। স্যার, আপনার না একটা অদ্ভুত ক্ষমতা আছে মানুষ হাসানোর, যা সবাই পারে না। এটা বলে চলে আসলাম হোস্টেলে। স্যার দেওয়াল টপকে চলে গেল। নিজেকে খুব শান্ত করে রুমে ঢুকলাম। দেখলাম দুই বড় আপু বই পড়ছে, আর আনিশা আপু জানালার কাছে দাঁড়িয়ে এক পলকে কি যেন দেখছে। উনি খেয়াল করেনি আমি রুমে এসেছি। আমি ওয়াশরুমে গিয়ে মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম কিভাবে আনিশা আপুকে ভরকে দেওয়া যায়। ওয়াশরুম হলো ভাবনা চিন্তা করার সবচেয়ে পারফেক্ট জায়গা। বড় বড় সমস্যার সমাধান ওয়াশরুমে বসেই পাওয়া যায়। হঠাৎ ওয়াশরুমের লাইটটা নিভে গেল। ভাবলাম হয়তো কারেন্ট চলে গিয়েছে, তাই বেরিয়ে আসার জন্য দরজা টান দিলাম, কিন্তু খুলছে না। সেটা মনে হচ্ছে কেউ বাইরে থেকে লক করে দিয়ে রেখেছে। আমি জোরে জোরে দরজায় বাড়ি দিলাম কয়েকবার, কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। আমি অনুভব করলাম আমার পিছনে কেউ নিঃশ্বাস ফেলছে, যেমনটা মানুষ কাজ করে ক্লান্ত হলে করে। আমি পিছনে তাকানোর সাহস করলাম না। কয়েকবার দরজা বাড়ি দিয়ে চিৎকার করে ডাকলাম, আপু কেউ দরজাটা খোলেন। কারো কোনো সারা শব্দ না পেয়ে হাত মুষ্টিবদ্ধ করে পিছনের দিকে জোরে চালিয়ে দিলাম। কি, এখানে তো কেউ নেই। হঠাৎ একটা শক্তিশালী হাত আমার ঘাড়ে চেপে ধরে ফেললো। আমি এদিকে ওদিকে তাকাতে পারছিলাম না। নিজের হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলাম। হাত দিয়ে স্পর্শ করে বুঝতে পারলাম একটা লোমশ খসখসে হাত। সামনেই পানির বালতি ছিল। সে আমার মাথাটা পানির বালতিতে চেপে ধরলো। এরপর আপনি পানির কল চালু হয়ে গেল। বালতি ধীরে ধীরে পানিতে ভরপুর হতে লাগলো। এক পর্যায়ে আমার নাক মুখ ডুবে গেল। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। তখন আমার কান পানির বাইরে ছিল। আমি শুনতে পেলাম সে বলছে, তোকে কয়েকবার সতর্ক করার পরও তুই এসবে নিজেকে জড়িয়ে নিচ্ছিস। এইটাই তোর জন্য শেষ সতর্ক বার্তা। এর পরের বার তোকে পেলে টুকরো টুকরো করে ফেলবো। এরপর সে আমার ঘাড় ছেড়ে দিল। আমি পানি থেকে মুখ বের করে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে লাগলাম। আরেকটু হলে আমি মারা যেতাম। প্রায় 5 মিনিট পর নিজেকে শান্ত করে ওয়াশরুম থেকে বের হলাম। দেখলাম যে যার মতো বই পড়ছে, আর আনিশা আপু এখনো জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছে। মানে এতক্ষণ যা কিছু হলো তার ব্যাপারে তারা কোনো টেরই পায়নি। আমি ঠিক করলাম এসব থেকে নিজেকে গুটিয়ে নেব। শুধু শুধু অন্য কারোর জন্য নিজের জীবন দিব কেন? আমি হয়েছে সব ভুলে যাব। এবার মরতে মরতে বেঁচে গেলাম, পরের বার আমাকে মেরে ফেলবে, কিন্তু শেষ একটা সাহায্য করেই দিই। আনিশা আপুকে একটু ভরকে দেওয়া যাক, বাকিটা গালিব স্যার সামলে নিবে। আমি শুধু শুধু ফোনটা কানে দিলাম, বললাম হ্যাঁ স্যার বলেন। তারপর একটু চুপ করে থেকে বললাম, তাই নাকি? আপনি জেনে গিয়েছেন রিশপা কোথায় আছে? ঠিক আছে স্যার, আমি এখনই আসছি। আর চোখে তাকিয়ে দেখলাম জানালার কাছে আনিশা আপু রাগান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। সে পারছেন আমাকে চিবিয়ে খেয়ে নিতে। আমি তাড়াতাড়ি করে হোস্টেল থেকে বের হলাম। দেখলাম স্যার সেখানে গাছের কোনায় দাঁড়িয়ে অপেক্ষা করছে। আমাকে দেখে এগিয়ে আসতে লাগলো এবং বলল, তুমি কি তাকে ভরকে দিতে পেরেছো? হ্যাঁ, হয়তো কিছুক্ষণের মধ্যে উনি বের হবেন হোস্টেল থেকে। আরেকটা কথা, আমি আর এসবের ভিতর নেই। এখন যা করার আপনিই করবেন। আমাকে একটু আগে প্রায় মেরে ফেলছিল কেউ। আমি এমন কারোর জন্য নিজের জীবন কেন দিব যাকে আমি চিনি না? আর আপনার মতো সাহসও আমার নেই। তাই এখন আমি এসব থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। মাফ করবেন স্যার আমাকে। এই বলে চলে আসছিলাম, তখন স্যার পিছন থেকে ডাক দিয়ে বলল, রিশপা তোমার অপরিচিত কেউ নয়। আমি থমকে দাঁড়ালাম। তারপর স্যারের কাছে গিয়ে বললাম, কি বলেন? আপনি বলতে চাচ্ছেন রিশপা আমার আপন কেউ? হ্যাঁ এটাই। একটু আগে রিশপা এসেছিল এখানে। তাকে যেখানে রাখা হয়েছে সেখান থেকে আসা খুব কঠিন। অল্প কিছু সময়ের জন্য রিশপা ডুরিয়ার চোখের আড়াল থেকে আসতে পেরেছে। এসে আমার সাথে কথা বলছে। সে আমার একটা টপ সিক্রেট বলে গিয়েছে তোমার আর রিশপার সম্পর্কের ব্যাপারে। আপাতত এতটুকুই জেনে রাখো, তোমার সাথে শুধু নামের মিলের কারণেই রিশপা তোমার কাছে সাহায্য চাইনি। আমি বললাম, আপনি মিথ্যা বলছেন এসব আমাকে আপনার সাথে আসার জন্য। রিশপার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না, তাকে আমি কখনো দেখিও নি। সব প্রশ্নের উত্তর জানতে পারবে এই যে আনিশা আপু বের হয়েছে। আমাদের তাকে ধরতে হবে, তার থেকে সবকিছু প্রশ্নের উত্তর খুঁজতে হবে। চলো আমার সাথে। আমি জানার জন্য কৌতূহল নিয়ে স্যারের সাথে গেলাম। তবে স্যার যদি আমাকে নিয়ে যাওয়ার জন্য মিথ্যা বলে এসব, তাহলে তার খবর আছে। আমি আনিশা আপুকে অনুসরণ করতে লাগলাম চুপি চুপি। উনি অনেক দ্রুত হাঁটছে, মনে হচ্ছে যেন কারোর সাথে খুব তাড়াতাড়ি দেখা করতে হবে তার। শহর থেকে অনেকটা দূরে চলে আসলাম তাকে অনুসরণ করতে করতে। তিনি রাস্তা থেকে
নেমে একটা সরু পথ দিয়ে এগিয়ে গেল। এদিকটা অনেক শুনশান, নীরবতা ঘেরা, কোনো মানুষজন নেই। গালিব স্যার বলল, আনিশা আপুকে আটকানোর এটাই পারফেক্ট সময়। এই বলে আনিশা আপু বলে ডাক দিলাম পিছন থেকে। আনিশা আপু চমকে গিয়ে পিছনে তাকিয়ে দেখলো আমরা দাঁড়িয়ে আছি। উনি আমাদের সামনে এসে বলল, ও তার মানে তোমরা আমাকে অনুসরণ করে রিশপার খোঁজ জানতে চাও? সেটা কখনো সম্ভব হবে না। গালিব স্যার বলল, আপু আপনাকে আমি সেই ছোটবেলা থেকে চিনি, আপনি আমাকে চিনেন, এসব কেন করছেন আপনি? কিভাবে এসবের সাথে নিজেকে জড়িয়ে ফেললেন? আনিশা আপু বলল, আমি যা করছি তা আমার মৃত ভাইয়ের জন্য করছি। তুমি যখন রিশপাকে মুক্ত করার জন্য কাজে ব্যস্ত ছিলে, তখন একদিন আবির আসে আমার কাছে। আমি তখন জানি না আবির মারা গিয়েছে। আমি আবিরকে দেখে ভাই বলে জড়িয়ে ধরতে গিয়েছিলাম, আমাকে থামিয়ে দিয়ে সবকিছু খুলে বলল। খুব কষ্ট পেয়েছিলাম নিজের একমাত্র ভাইয়ের মৃত্যুর কথা শুনে। আমরা ভাই বোন কখনো বাবা মায়ের ভালোবাসা পাইনি, তারা সবসময় নিজেদের ঝগড়া নিয়ে ব্যস্ত ছিল। আবির আমাকে বলেছিল সে বেঁচে থাকার চেয়ে মরে গিয়ে বেশি শান্তিতে আছে। তখন তাকে অবহেলা করার মতো কেউ নেই, তাই সে মুক্ত হতে চায়নি। সে চেয়েছিল আমাদের সবার মাঝে থাকতে, কিন্তু রিশপা মুক্ত হয়ে গেলে আবিরও মুক্ত হয়ে যেত। সেদিন তাই আবির ডোরিয়াকে তোমাদের সব প্ল্যান জানিয়ে দিয়েছিল। আচ্ছা, তার মানে আবিরের কারণে এসব হচ্ছে। কিন্তু আমি তো আমার কাজ করে ফেলছিলাম, রিশপাকে আয়নার টুকরো দিয়ে আঘাত করছিলাম, তারপরও কেন এমনটা হলো? আনিশা আপু হেসে বলল, আবির জানতো তুমি কোনো না কোনোভাবে এই কাজে সফল হবে, তাই অতিরিক্ত একটা কাজ করে রেখেছিল। আমার কাছে আবির বলছিল রিশপার মৃতদেহ কবর থেকে তুলে আনতে হবে। রিশপার মৃতদেহ তুলে এনে ডোরিয়াকে দিলেই সে চাইলে আর মুক্ত হতে পারবে না। আমি প্রথমে এটা করতে ভয় পেয়েও ভাইয়ের মুখের দিকে তাকিয়ে এটা করছিলাম। সেই দিন ভাই বেঁচে থাকতে অনেক কষ্ট পেয়েছে, অন্তত মরার পরে একটু ভালো থাকুক। আনিশা আপু, আপনি যেটা করেছেন সেটা প্রকৃতির বিরুদ্ধে। মরার পরে এই পৃথিবীতে থাকা যায় না, এটা অন্যায়। আপনি অনেক বড় ভুল করেছেন। আনিশা আপু উল্টো হাঁটা দিয়ে চলে যেতে যেতে বলল, আমার ভাইয়ের জন্য আমি সব রকম অন্যায় করতে পারি, আমার কারো কাছে জবাবদিহিতা করতে হবে না। আর তোমরা বাঁচতে চাইলে রিশপাকে মুক্ত করার চিন্তা বাদ দিয়ে চলে যাও। আচ্ছা, একটা কথা বলে যান আপু, রিশপা মারা গিয়েছে প্রায় 1 বছর আগে, তার মৃতদেহ এখনো এত তাজা কিভাবে? আনিশা আপু বলল, ডোরিয়া রিশপার মৃতদেহ কখনো পচতে দিবে না, কিন্তু তোমরা মরে গেলে পচে যাবে। ডোরিয়া সবাইকে মায়া দেখায় না। আনিশা আপু চলে গেল। গালিব স্যার বিড়বিড় করে বলল, আপনার ভাই আমাকে চিনলো, আপনি এখন আমাকে চিনেননি আপু, তবে চিনবেন, আপনিও সময় হোক। আমি বললাম, আমরা তো জানতে পারলাম না রিশপা এখন কোথায় আছে। তাকে ডাক না দিয়ে তাকে অনুসরণ করলে হয়তো সে আমাদের সেখানে নিয়ে যেত। সেটা আর জানার দরকার নেই। রিশপা তখন এসে আমাকে বলে গিয়েছে কোথায় গেলে তাকে পাবো আমরা। তবে তার আগে আমাদের রিশপার কবরের কাছে যেতে হবে। সেখানে একটা নারিকেল গাছ আছে, নারিকেল গাছের মাথায় একটা তাবিজ রাখা আছে। সেই তাবিজটা যদি খুঁজে পুড়িয়ে দিতে পারি তাহলে রিশপা তার শক্তি ফিরে পাবে। তুমি তো এখনো রিশপার ভয়ঙ্কর রূপ দেখোনি, আমি দেখছি সেই ভয়ঙ্কর রিশপাকে ফিরিয়ে আনতে হবে। এখন চলো। আমি রাগ হয়ে বললাম, আমি যাব না। আমি বলছিলাম এসবে নিজেকে জড়াতে চাই না, কিন্তু আপনি বললেন রিশপা কিছু জানিয়েছে আপনাকে। আমাকে এই মুহূর্তেই বলেন রিশপার সাথে আমার সম্পর্ক কি? গালিব স্যার আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলল, রিশপা তোমার অপরিচিত কেউ না, সে তোমার নিজের মায়ের পেটের ছোট বোন। না, এটা হতে পারে না। রিশপা কিভাবে আমার বোন হবে? আমি যখন খুব ছোট ছিলাম তখনই আমার মা মারা গিয়েছে, আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আপনি আমার সাথে মিথ্যা কথা বলছেন। দেখো, আমি জীবনও কখনো মিথ্যা কথা বলিনি, শুধু মাঝে মাঝে সত্য গোপন করছি। কিন্তু এটা সত্যি কথা, রিশপা তোমারই ছোট বোন। তোমাদের দুইজনের বাবা আলাদা হলেও মা কিন্তু একজনই। আচ্ছা, তুমি কি তোমার মাকে মরতে দেখছো বা তার কবর কোথায় সেটা দেখছো? না স্যার, আমি তো তখন খুব ছোট, বাবার মুখ থেকে শুনছি মা মারা গিয়েছে, আর এতদিন আমি সেটাই জেনে এসেছিলাম। তোমার বাবা আর মায়ের বিষয়টা ছিল প্রেমের বিষয়। পরিবারের অমতে বিয়ে করার কারণে তোমার দাদু বাড়ি থেকে কেউ সেটা মেনে নেয়নি মন থেকে। বিয়ের পর দিন যতই যাচ্ছিল তোমার মায়ের উপর অত্যাচার মাত্রা ততই বাড়ছিল। এসব নিয়ে তোমার বাবার সাথে তোমার মায়ের প্রতিদিন কথা কাটাকাটি হতেই থাকতো। তোমার বাবাও বিয়ের পর অনেক পরিবর্তন হয়ে যায়, তার স্ত্রীর প্রতি হওয়া অত্যাচার তার কিছুই আসতো যেত না। অবশেষে বছর না ঘুরতেই তাদের কোল জোরে একটা ফুটফুটে কন্যা সন্তান হলো, নাম রাখা হলো রিশপা। সেটাই ছিলা তুমি। তোমার মা ভেবেছিল হয়তো এবার সবাই তাকে ভালোবাসবে। সত্যি বলতে তারা কখনোই তোমার মাকে বাড়ির বউ হিসাবে গ্রহণ করেনি। তাই তুমি জন্ম নেওয়ার পর তারা তাদের অবহেলা চালিয়ে যেতে লাগলো। তোমার বাবা তখন সম্পূর্ণ আলাদা একজন মানুষ। তোমার বয়স তখন 1.5 মাসের মতো হবে। হঠাৎ তোমার আব্বু তার পরিবারের পছন্দে বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। তোমার মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। অনেক কান্নাকাটি করার পরও তোমার মা তাদের মন গলাতে পারেনি। সেই দিন তোমার মাকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দেওয়া হলো, কিন্তু তোমাকে রেখে দিল তাদের কাছে। তোমার মা সবার পায়ে ধরছিল যেন তোমাকে দিয়ে দেয় অন্তত
কিন্তু তারা দেয়নি। তোমার মাকে খালি হাতে সেই বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল সেই দিন। আর তোমাকে ছোটবেলা থেকে জানিয়ে এসেছে তোমার মা মারা গিয়েছে। আমি অশ্রুসিক্ত চোখ গালিব স্যারের দিকে তাকিয়ে আছি, বুক ফেটে কান্না পাচ্ছে আমার। হিচকি তুলতে তুলতে বললাম, তারপর কি হয়েছিল? তারপর তোমার মা তার বাবার বাড়ি চলে আসে। তার বাবা তাকে ফেলে দেয়নি, সেই দিন বুকে জড়িয়ে নিয়েছিল নিজের আদরের মেয়েকে। তার প্রায় 1 মাস পর তোমার মায়ের আবার বিয়ে ঠিক করলো তার বাবা। তোমার মা কিছুতেই বিয়েতে রাজি ছিল না, কিন্তু একবার বাবাকে কাঁদিয়েছে, অন্তত এবার বাবার মুখে একটু হাসি ফুটুক এই ভেবে রাজি হয়ে যায়। তার বিয়ে হয়ে যায় এক ইতালি প্রবাসীর সাথে। মানুষটা অনেক ভালো ছিল। তোমার মাকে নিয়ে কয়েকবার তোমাকে দেখতে গিয়েছিল তার মন ভালো করার জন্য, কিন্তু তারা তোমাকে একটিবারের জন্য দেখতে দেয়নি, বারবার অপমান করে তাড়িয়ে দিয়েছে। তার 1 বছর পর তোমার মায়ের আরেকটা মেয়ে হয় সেই ঘরে। তোমার মাও তার ওই মেয়ের নামও তার প্রথম আদরের মেয়ের নামের সাথে মিলিয়ে রেখেছে রিশফা। তাতে অন্তত এটা মনে হবে রিশফা তার সাথে আছে, সে তোমার ছোট বোনের মাঝে তোমাকে খুঁজে পেত। কিন্তু সৃষ্টিকর্তার কি আপার খেলা দেখো, সে তার সেই মেয়েটাকেও হারিয়ে পাগল হয়ে গেল। আর আজকে এত কিছু হচ্ছে সেই রিশফাকে হারানোর কষ্টেই। রিশফা তোমার পণ্যা, তোমার এই ছোট বোন, তোমরা এক মায়েরই মেয়ে। আমি হাউমাউ করে কেঁদে স্যারকে জড়িয়ে ধরলাম। আমার বোন আমার কাছে মৃত্যুর পরে সে দেখা দিয়েছে। যেই মাকে আমি ছোটবেলা থেকে মৃত ভেবে এসেছি, সেই মা এতদিন বেঁচে ছিল, আমি কেন সব আগে জানলাম না। গালিব স্যার আমার চোখের পানি মুছে দিয়ে বলল, এখন তো জানছো, এবার হোস্টেলে চলে যাও, নিজেকে আর ক্লান্ত করো না, বাকিটা আমি সামলাতে পারবো। আমি চোখ মুছতে মুছতে বললাম, কি বলছেন স্যার? আমার বোন মৃত্যুর পরও কষ্ট পাচ্ছে আর আমি গিয়ে আরাম করব? আমিও আপনার সাথে আসবো, আমি আমার বোনের জন্য সব করব। গালিব স্যার হাসতে হাসতে বলল, তাই নাকি? একটু আগেই তো বলছিলে অপরিচিত কারোর জন্য তুমি নিজেকে বিপদে ফেলতে পারবে না, তুমি এসব থেকে নিজেকে সরিয়ে নিতে চাও। এখন যখন জানতে পারলে রিশফা তোমার বোন, তখন একেবারে দরদ উতলে পড়েছে। আমি তো রিশফার কেউ হই না, রিশফার সাথে আমার কোনো রক্তের সম্পর্কও নেই। কই, আমি তো একবারও পিছিয়ে যাওয়ার কথা মাথায় আনিনি, কারণ কেউ বিপদে পড়লে আমি সম্পর্ক খুঁজি না। বিপদে পড়লে প্রত্যেকটা মানুষ আমার আপনজন, আর এটাই আমার ধর্ম, এটাই আমার মানব ধর্ম। এখন যাও তুমি, আমি একাই পারবো, আর কাউকে দরকার নেই। আমি স্যারের পায়ে পড়ে গেলাম, কাঁদতে কাঁদতে বললাম, প্লিজ স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আজ থেকে আমার ধর্ম মানব ধর্ম, বিপদে পড়া কাউকে আমি আর পর ভাববো না। প্লিজ স্যার, আমাকে আমার বোনের কাছে নিয়ে যান। স্যার আমাকে উঠিয়ে বলল, হয়েছে হয়েছে, এবার কান্না থামাও, কাঁদলে তোমাকে সাতচুন্নির বড় খালার ভাতিজির মতো লাগে। এখন চলো, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আমি হেসে দিয়ে বললাম, স্যার আপনি পারেন বটে, চলেন চলেন, রিশফা আমাদের অপেক্ষায়। রিশফার কবরটা ওদের বিল্ডিং এর ঠিক পিছনে। আনিস আপু কবর থেকে মৃতদেহ নিয়ে আবার আগের মতো করে দিয়েছে কবরটা। একটা মেয়ে হয়ে এত কঠিন কাজ কিভাবে করলো সে, মাথায় আসছে না। কবরের পাশে ছোট একটা নালা, এখানেই রিশফাকে মেরে ফেলে দিয়েছিল তারা। আর একটু দূরেই নারিকেল গাছটা বড় দূরত্ব নাই দাঁড়িয়ে আছে, গাছের মাথায় ওই তাবিজ রাখা। এটা নিয়ে পুড়িয়ে দিতে হবে। নারিকেল গাছের সামনে গিয়ে দুজনের দিকে তাকালাম। আমি বললাম, তাকিয়ে আছেন স্যার, গাছে উঠে তাবিজটা নিয়ে আসেন। হ্যাঁ উঠবো, তবে একটা সমস্যা আছে। আসলে আমি গাছে উঠতে পারি কিন্তু নামতে পারি না। স্যার এখন মজা করার সময় নেই, তাড়াতাড়ি গাছে উঠেন, দরকার পড়লে আমি আপনাকে গাছ থেকে নামিয়ে আনবো। প্রায় সকাল হয়ে আসছে, লোকজনের আনাগোনা শুরু হয়ে গেলে আমাদের কাজ কঠিন হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলছো। এই বলে গাছে উঠতে যাব, এমন সময় নালার পানিতে বড় একটা কিছুর পড়ার শব্দ এলো। আমরা তাকিয়ে দেখলাম নালার পানি এখনো দোল খাচ্ছে। এগিয়ে গেলাম সেই দিকে, তেমন কিছু চোখে পড়লো না। হঠাৎ পানি থেকে লতা পাতার মতো কিছু একটা উঠে এসে মুহূর্তের মধ্যে আমার পায়ে পেঁচিয়ে আমাকে টান মেরে পানিতে নিয়ে যেতে লাগলো। গালিব স্যার খপ করে আমার হাতটা ধরে ফেললো, কিন্তু উনি আমাকে টেনে রাখতে পারছিল না, আমাকে প্রায় পানিতে টেনে নিয়েছে। তখন স্যার পকেট থেকে একটা চাকু বের করে আমার হাতে দিয়ে বলল, ভয় পাবা না, আমি তোমাকে শক্ত করে ধরে রেখেছি, তুমি চাকু দিয়ে লতাগুলো কেটে ফেলো। আমি স্যারের কথা মতো লতাগুলো কাটতে কাটতে লাগলাম। এক পর্যায়ে সেগুলো কেটে নিজেকে মুক্ত করলাম। স্যার না থাকলে আমাকে পানিতে ডুবিয়ে নিয়ে যেত আজ। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, তুমি চাকুটা নিয়ে নিচে অপেক্ষা করো, আমি তাবিজটা নিয়ে আসছি। গালিব স্যার বাদরের মতো লাফিয়ে লাফিয়ে নারিকেল গাছে উঠে গেল। আমি চাকু নিয়ে নিচে অপেক্ষা করছি। গাছের উপর এখান থেকে প্রায় কিছু দেখা যাচ্ছে না। প্রায় 5 মিনিট হয়ে গেল, গালিব স্যারের কোনো সারা শব্দ নেই। আমি একটু জোরে ফিস ফিস করে ডাকলাম, স্যার আপনি কি কোথায়, তাবিজটা পেয়েছেন? কিন্তু স্যারের কোনো সারা শব্দ নেই। এবার একটু ভয় হলো আমার।
স্যারের কোনো বিপদ হলো না তো? আমি গাছের চারপাশে ঘুরে ঘুরে উপরে দেখতে লাগলাম, না স্যারকে তো দেখতে পাচ্ছি না। এবার আমি কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ হন্তদন্ত হয়ে গাছের উপর থেকে ছুঁড়ে পড়লো স্যার। আমি দৌড়ে গিয়ে তাকে ধরে বললাম, স্যার কি হয়েছে, এতক্ষণ কই ছিলেন? স্যার কোনো কথা বলতে পারছিল না, শুধু জোরে জোরে নিঃশ্বাস নিছিল, মনে হচ্ছে যেন মরতে মরতে বেঁচে গিয়েছে। দৌড়ে গিয়ে নালা থেকে ওড়না ভিজিয়ে এনে স্যারের মাথায় পানি দিলাম। খেয়াল করলাম তার চেহারায় কয়েকটা ক্ষতের দাগ, মনে হচ্ছে যেন কোনো প্রাণী তাকে আঘাত করছে নখ দিয়ে। সেখান থেকে রক্ত বের হচ্ছে, গলায় আঙ্গুলের ছাপ, তার মানে কেউ তার গলা চেপে ধরছিল। বুঝতে পারলাম গাছের উপর খারাপ কিছু হয়েছে তার সাথে। স্যার কোনোভাবে উঠে দাঁড়িয়ে আমার হাতে পুতুলের মতো কিছু একটা দিয়ে বলল, এটা ধরে রাখবা, যতক্ষণ না এটা আগুন ধরে। তোমার কষ্ট হলো আমি বলার আগ পর্যন্ত এটা ছাড়বে না। আমি স্যারের কথা মতো সেটা ধরে রাখলাম। স্যার লাইটার বের করে সেটাতে আগুন দেওয়ার চেষ্টা করলো কয়েকবার, কিন্তু কিছুতেই সেটা আগুন লাগছে না। পানি দিয়ে ভেজানো লাগবো। স্যার আমার হাত থেকে তাবিজটা নিয়ে নালার কাছে গিয়ে ওইটা সহ হাত ডুবিয়ে দিল পানিতে। হঠাৎ মনে হলো কিছু একটা স্যারের হাত টেনে ধরছে। স্যার আমাকে বললো, লাইটার জ্বালিয়ে রাখো। আমি হাত উঠানোর সাথে সাথে এটাতে আগুন দিবে। আমি লাইটার জ্বালিয়ে তৈরি হয়ে থাকলাম। স্যার চেষ্টা করছে হাত উঠিয়ে আনার, এক চিৎকার দিয়ে জোরে টান মেরে হাতটা সারিয়ে নিয়ে এলো। আমি সাথে সাথে স্যারের হাতের তাবিজটাতে আগুন দিয়ে দিলাম। এবার আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠলো, আর চারপাশ থেকে একটা মেয়ের কণ্ঠের আত্মচিৎকার ভেসে আসলো। মনে হচ্ছে যেন মেয়েটা পুড়ে যাচ্ছে এই আগুনে। ধীরে ধীরে তাবিজটা পুড়ে বাতাসের সাথে মিশে গেল। স্যার বলল, এখনই এখান থেকে যেতে হবে আমাদের। আশ্চর্যের ব্যাপার হলো এই আগুনে স্যারের হাতের কিছুই হয়নি। যাওয়ার সময় স্যার রিস্পার কবর থেকে এক মুঠো মাটি নিয়ে নিল। জানি না এটা দিয়ে সে কি করবে। আমরা দৌড়ে সেখান থেকে চলে এলাম। তখন প্রায় সকাল হয়ে গেছিল, মানুষ রাস্তায় হাঁটাচলা করছে। দেখলাম স্যার খুব আহত, তবুও যেন তার কোনো মাথা ব্যথা নেই। আমি স্যারকে বললাম, স্যার আমাদের হাসপাতালে যাওয়া দরকার, আপনার ক্ষত থেকে এখনো রক্ত বের হচ্ছে, আপনি আহত। স্যার বলল, আমি যখন গাছের একদম মাথায় উঠছি তাবিজটা খুঁজছিলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ আমার গলা চেপে ধরলো। আমি আগেই জানতাম এখানে তাবিজ পাহারা দেওয়ার জন্য কেউ না কেউ থাকবো, তাই আমি আগেই নিজের পজিশন ঠিক করলাম গাছ থেকে যাতে পড়ে না যাই। আমি ধীরে ধীরে বললাম, পিছন থেকে হামলা করলি, তোদের মনোবী যেমন কাপুরুষ তোরাও তেমন কাপুরুষ, সাহস থাকলে সামনে আয়। এটা শুনে আমার গলা থেকে হাত সরে গেল। এরপর দেখলাম একটা কালো বিড়াল নারিকেল গাছের পাতার উপর দিয়ে হেঁটে আসছে। ততক্ষণে আমি তাবিজ পেয়ে গিয়েছি, গাছ থেকে নামবো। তখনই বিড়ালটা আমার উপর আক্রমণ করে বসে, তার ধারালো নখ দিয়ে আমার মুখে কয়েকটা আঁচড় লেগে যায়, কিন্তু আমি তাকে ছিটকে ফেলে দিয়ে নিচে নেমে যাই। আমি আবেগে আপ্লুত হয়ে স্যারের হাত ধরে বললাম, স্যার আপনি আমার জীবনে সবচেয়ে সেরা দেখা একজন মানুষ। কোনো সম্পর্ক না থাকার পরও একটা মেয়ের জন্য নিজের জীবনকে এত ঝুঁকিতে ফেলেছেন, আর আমি স্বার্থপরের মতো সবসময় শুধু নিজের কথাই চিন্তা করে গিয়েছি। আপনার জন্য আমি আমার মা আর বোনের কথা জানতে পেরেছি। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমার মা বলেছিল, ধন্যবাদ না বলে ভালোবাসি বলার অভ্যাস করুন, সিঙ্গেল মুক্ত দেশ গড়ে তুলতে সাহায্য করুন। আমি হাসতে হাসতে বললাম, স্যার আপনি এমন কেন, আহত অবস্থায় মজা করতে হবে? চলেন আগে হাসপাতালে যাব, তারপর যা করার করব। হঠাৎ একটা লোক আমাদের সামনে এসে দাঁড়িয়ে বলল, আবার দেখা হয়ে গেল আমাদের, তাই না? গালিব স্যার অবাক হয়ে বলল, ডোরিয়া। আমি খেয়াল করলাম লোকটার কেমন অদ্ভুত চাহনি, লাল চক্ষু, বিশিষ্ট মাথায় কালো কাপড় বাঁধা। যেটা দেখে ভয় পেলাম তা হলো লোকটার জিহ্বা চিকন, একদম সাপের জিহ্বার মতো। যখন সে কথা বলছিল তখন জিহ্বাটা বারবার সাপের মতো বের করছিল। লোকটা বলল, অবাক হয়ে গেলি তাই না? তুই যা করে বেড়াচ্ছিস তাতে তোর সাথে দেখা না করে পারলাম না। এবার তোকে আমি সতর্ক করতে আসিনি, কারণ আমি জানি পৃথিবীতে এমন কোনো সতর্ক বার্তা নেই যে তোকে ভয় পাওয়াতে পারবে। আমি ভয় পেলেও গালিব স্যার কান চুলকাতে চুলকাতে বলল, তাহলে কেন তোর এত মূল্যবান সময় নষ্ট করে এখানে এসেছিস? তুই যে আমার কিছুই ছিঁড়তে পারবি না সেটা তো আমি জানি। ডোরিয়া একটু অপমান বোধ করলো এবং বলল, তোকে একটা অফার দিতে এসেছি। তুই যদি এবার আমার কাছ থেকে রিস্পাকে মুক্ত করতে পারস তাহলে আর কোনোদিন আমি ফিরে আসবো না, তোকে বিরক্ত করব না। এটা আমার পক্ষ থেকে তোর সাহসিকতার পুরস্কার। ও আচ্ছা এই কথা, তাহলে ঠিক আছে, আমি তোর অফার গ্রহণ করলাম, কিন্তু আমি যদি না পারি এটা তাহলে কি হবে? কারণ অফার তো এক পক্ষে হয় না, এখানে তোর কোনো ফয়দা আছে নিশ্চয়ই। ডোরিয়া হাসি দিয়ে বলল, এই জন্যই তো তোকে আমার ভালো লাগে, নিশ্চয়ই আমার ফয়দা আছে। সেটা হলো তুই যদি রিস্পাকে মুক্ত করতে না পারস তাহলে তুই সে ইচ্ছায় আমার কাছে নিজের আত্মা আপহরণ করবি। আমি তোর আত্মা চাই। আমি বললাম, না স্যার আপনি এটা মানবেন না, সে আপনাকে ফাঁসাতে চাচ্ছে, রিস্পা মুক্ত করলে সে তার কথা রাখবে না। ডোরিয়া বলল, এই জন্যই মেয়ে মানুষ আমার ভালো লাগে না, সব ভালো কাজের মধ্যে বেগরা দিবে। আমরা জিন জাতি, আমরা মরে গেল আমাদের দেওয়া ওয়াদা থেকে বিচ্যুত হই না। গালিব স্যার বলল, আচ্ছা ঠিক আছে, আমি তোর অফারে রাজি। আমি জানি আমি জিতবো, তুই তোর ওয়াদা রাখার জন্য প্রস্তুত হয়ে নে। ডোরিয়া একটা শয়তানি হাসি দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল এবং যাওয়ার আগে বলল,
তোর হাতে সময় মাত্র একদিন। আফসোস, তাকিয়ে দেখলাম অনেকে আমাদের দিকে তাকিয়ে আছে। তার মানে ডোরিয়াকে শুধু আমরাই দেখতে পেয়েছি। মানুষ আমাদের পাগল ভাবছে হয়তো। আমরা সেখান থেকে তাড়াতাড়ি হাঁটা দিলাম। আমি স্যারকে বললাম, সে চাইলে তো এখনই আমাদেরকে মেরে ফেলতে পারতো, তাহলে মারলো না কেন? আমিও সেটাই ভাবছি। আমি তো ড্রপের ঠেলায় বলে দিয়েছি সে আমার কিছু ছিঁড়তে পারবে না, তবুও সে রিয়েক্ট করলো না কেন তা বুঝলাম না। তাহলে এখন আমরা কি করব? আপনি তো ডোরিয়াকে বলে দিলেন তার অফারে রাজি। যদি এটা না করতে পারেন তাহলে তো আপনাকে সে মেরে ফেলবে। আমি মরে যাব বলে কষ্ট পাচ্ছ, নাকি তোমার বোনকে মুক্ত করতে পারবো না বলে কষ্ট পাচ্ছ? কোনটা জানি না স্যার, তবে মনটা কেমন অস্থির লাগছে। এর মাঝে হঠাৎ আমাদের সামনে রিস্পা এলো বাতাসের গতিতে। আমরা থমকে দাঁড়িয়ে গেলাম। রিস্পা বলল, তাবিজ পুড়িয়ে ফেলছেন বলে এখন আমি এখানে। আমাকে আটকে রাখার শক্তি এখন কারো নেই। তবে আমার মৃতদেহ যতক্ষণ ডোরিয়ার কাছে থাকবে ততক্ষণ আমি এই পৃথিবী ছেড়ে আমার নির্দিষ্ট ঠিকানায় পৌঁছাতে পারবো না। আমার মৃতদেহ এনে কবর দিতে হবে আপু, তাহলে আমি চিরতরে মুক্ত পাবো। আমি সামনে গিয়ে রিস্পার ঠান্ডা মুখে হাত বুলিয়ে বললাম, বোন আমার, তুই আমার জীবনে এমন সময় এলি যখন আমি চাইলেও তোকে নিজের কাছে রেখে দিতে পারবো না। আমার মাকেও আমি কোনোদিন দেখলাম না, তার আদরও পেলাম না। কেন হলো এমনটা আমার সাথে? রিস্পা বলল, আপু, সৃষ্টিকর্তা হয়তো ওইভাবে আমাদের ভাগ্য লিখে রেখেছেন। আমরা চাইলেও তো আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি না। মা তোমাকে অনেক ভালোবাসতো, আমার কাছে সবসময় তোমার কথা বলতো। আমিও ভাবতাম বড় আপু থাকলে আমাকে খুব আদর করত। অনেক খুনছুটি, ঝগড়া, অভিমান হতো, কিন্তু একটা দেওয়াল ছিল আমাদের মাঝে। সেই দেওয়ালটা ভাঙা পর্যন্ত আমরা বেঁচেই থাকলাম না। গালিব স্যার বলল, তোমাদের দুই বোনের কান্নাকাটি শেষ হলে কাজের কথা বলি তাহলে। ডোরিয়াকে হারাতে হলে আমাদের কি করতে হবে সেই ব্যাপারে কিছু বলো রিস্পা। রিস্পা বলল, আগামীকাল মধ্যরাতে আমার কবরের পাশে ডোরিয়া তার সঙ্গীদেরকে নিয়ে একটা জলসা বসাবে। সেখানে আমার মৃতদেহ থাকবে। জলসা শেষে ডোরিয়া তার সঙ্গীদেরকে আদেশ করবে আমার মৃতদেহ টুকরো টুকরো করে জলসে ছড়িয়ে ছিটিয়ে দিতে, যাতে আপনি কখনো আমার মৃতদেহ কবর দিতে না পারেন। আর এর মধ্যেই আমি চিরকালের জন্য ডোরিয়ার বন্দী হয়ে থাকব। সাথে আপনার আত্মাও ডোরিয়া দখল করে নিবে। তাহলে কাল রাতে আমরা যাব সেখানে। ডোরিয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এখন যা দরকার হয় তা করব। রিস্পা বলল, আপু, তুমি আমাদের গোপন পরিকল্পনার অংশ থাকবে। স্যার সেখানে সরাসরি যাবে, যেহেতু স্যারের সাথে ডোরিয়ার একটা চুক্তি হয়েছে। আর তুমি যাবে গোপনে, সবার চোখের আড়ালে, সঠিক সময়ের অপেক্ষা করবে। স্যার যখন রিস্পা বলে ডাক দিবে, তুমি স্যারের চাকু নিয়ে আমার মৃতদেহ বিধিয়ে দিবে। হাত কাঁপা বা ভয় পাওয়া যাবে না, মায়াও করা যাবে না। ঠিক আছে, আমি তাই করব। চাকুটা আমার কাছে আছে এখনো। আমি কাল পর্যন্ত নিজেকে তৈরি করে নিব। রিস্পা বলল, তাহলে এখন আমি যাই, কাল সেখানে দেখা হচ্ছে। স্যার, আপু, নিজেদের খেয়াল রাখবেন। তাহলে এখন আমি যাই। রিস্পা চলে গেল। আমি বললাম, স্যার, কাল পর্যন্ত আমরা কি করব? আমার মনে হয় আমাদের আলাদা হওয়া ঠিক হবে না। হ্যাঁ, আমাদের একসাথে থাকতে হবে। আপাতত তোমার হোস্টেলে যাওয়ার দরকার নেই। আমাদের বাড়িতে চলো। বাড়িতে তোমার শাশুড়ি মা আছে, সে তোমার খেয়াল রাখবে। সরি, আমার মা আছে বাড়িতে। আমি হাসি চেপে বললাম, স্যার, আপনি না, চলেন তাহলে শাশুড়ি মায়ের দোয়া নিয়ে আসি। সরি, আপনার মায়ের। আমার মামা বলছিল দুইটা জিনিস আটকে রাখা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এক হলো হাসি, দুই হলো গ্যাস। তাই হাসি মুখে আটকে না রেখে বাহিরে আসতে দাও। মন খুলে হাসো। কষ্টের সময় এই হাসি তোমাকে নতুন করে বাঁচার পথ দেখাবে। দুইজনেই হাসতে হাসতে হাঁটতে লাগলাম। সত্যি জীবন কখন কোন দিকে মোড় নেয় তা সত্যি বোঝা মুশকিল। কয়েকদিন আগেই ভাবতাম আমার জীবনে কোনো লক্ষ্য নেই, যেভাবে চলছে চলতে থাক, কিন্তু কয়েকদিনই যেন সবকিছু বদলে গেল। আমার বোনের দেখা পেলাম, আমার মায়ের কথা জানতে পারলাম, আর বিশেষ করে এমন একজন মানুষের সাথে পরিচয় হলো যে কখনো আমার মন খারাপ হওয়ার সময়ই দিবে না, আমার হাসিটা কখনো হারিয়ে যেতে দিবে না। স্যারের বাড়িতে আসলাম, তার মায়ের সাথে দেখা করলাম। আমাকে এতটা আপন করে নিবে ভাবতে পারিনি। নিজের মেয়ের মতো আমাকে বরণ করে নিয়েছে। মায়ের আদর বোধ হয় এমনই হয়। আমাকে তার নিজের হাতে খাইয়ে দিল, চুলে তেল দিয়ে খুব সুন্দর করে চুল বেঁধে দিল। লুকিয়ে অনেকক্ষণ কান্না করলাম। ছোটবেলা থেকে অবহেলা অযত্নে বেড়ে ওঠা একটা মানুষের কাছে এত ভালোবাসা অনেক বড় উপহার। আমি স্যারের মাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আন্টি, গালিব স্যার যে কোথায় যায়, কি করে বেড়ায় সারাদিন, সেটা নিয়ে আপনি চিন্তা করেন না? আন্টি বলল, গালিবকে আমি আমার নিজের আদর্শে বড় করেছি মা। ও যদি বছর খানেকের জন্য বাসায় না ফিরে আমার চিন্তা হয় না, কারণ আমি জানি গালিব কখনো কোনো অন্যায় কাজ করবে না আর মানুষের বিপদে নিজেকে উৎসর্গ করে দিবে। সত্যি পথে থাকতে গিয়ে যদি ওর মৃত্যু হয়, আমি ওর জন্য গর্ব করব। সেদিন অনেক কথা হলো আন্টির সাথে, অনেক আড্ডা দিলাম আমরা তিনজন। আমার জীবনের সেরা মুহূর্ত ছিল ওই সময়টা। পরের দিন রাতে আমরা বের হলাম আমাদের কাজে। আন্টি বলল, এত রাতে আবার কি কাজ তোদের? স্যার বলল, রাতের কাজ রাতেই করতে হয় মা, তুমি
চিন্তা করো না, কাল সকালে ফিরে আসবো। তখন রাত প্রায় 12:30, পুরো এলাকা নিস্তব্ধতায় ঘেরা। একটা ঝিঝি পোকার ডাকও কানে আসছে না। আমরা পৌঁছে দেখলাম চারদিকে আগুনের মশাল লাগানো। দূর থেকেই দেখতে পেলাম রিস্পার কবরের পাশে অনেক মানুষের ভিড়। মানুষ বললে ভুল হবে, তারা অন্য মেহমান। সবাই মাথা নিচু করে বিড়বিড় করে যেন কি বলছে। তার সামনে ডোরিয়া বড় একটা সিংহাসনে বসে আছে চোখ বন্ধ করে। স্যার বলল, তুমি এখানে লুকিয়ে থাকো, আমি ডাক দিলে চলে আসবে, আর চারদিকে খেয়াল রাখো। এই বলে স্যার সেখানে চলে গেল। এতগুলো শয়তানের মাঝে স্যার বুক ফুলিয়ে যাচ্ছে, ভাবতেই গাটা কাটা দিয়ে উঠে। হঠাৎ রিস্পা বাতাসের মতো এসে স্যারের সাথে হাঁটতে লাগলো। গালিব স্যার বলল, কি করতে হবে তোমার আপুকে সব বুঝিয়ে দিয়ে এসেছি, এখন যা করা লাগবে তা আমি করব। তুমি এখানে কেন আসলা? ডোরিয়া দেখলে সমস্যা হয়ে যাবে। রিস্পা বলল, চিন্তা করবেন না স্যার, আপনি ছাড়া এখানে কেউ আমাকে দেখতে পারবে না, এমনকি ডোরিয়াও না। শক্তি আমারও কিছু আছে, সেটা আজ দেখানোর সময়। স্যার, আমি আপনার শরীরে প্রবেশ করব এখন। আপনার অনেক কষ্ট হবে, কিন্তু সহ্য করতে হবে। এই বলে রিস্পা স্যারের শরীরে মিশে গেল। স্যার চিৎকার দিয়ে বসে গেল মাথা নিচু করে। স্যারের চিৎকারে ডোরিয়া এবং তার সঙ্গীদের ধ্যান ভেঙে গেল। এসে গিয়েছে আত্মা দেওয়ার জন্য। এবার তুই হেরে যাবি সেটা জেনেও এই খেলায় অংশগ্রহণ করছিস। ওখানে বসে আছিস কেন? এই আগুনের ভিত্তির ভেতরে এসে বস। এত আয়োজন শুধু তোর জন্যই। স্যার কোনো কথাও বলছে না, নড়াচড়াও করছে না, শুধু মাথা নিচু করে মূর্তির মতো বসে আছে। ডোরিয়া চিৎকার করে বলল, তুই আসবি এখানে নাকি আমরা এসে তোকে টেনে হিঁচড়ে নিয়ে আসবো? এবারও স্যারের কোনো সারা শব্দ নেই। স্যারের কোনো সারা শব্দ না পেয়ে ডোরিয়া তার এক অনুসারীকে হাতের ইশারায় বলল, ওকে এনে আগুনের ভিত্তির মাঝে বসিয়ে দে। ডোরিয়ার অনুসারী আদেশ শুনে সাথে সাথে স্যারের দিকে এগিয়ে এলো। স্যার এখনো মাথা নিচু করে বসে আছে। সে এসে স্যারের কাঁধে হাত রাখতেই তার পুরো শরীরে আগুন ধরে গেল, আর চিৎকার করতে করতে এক পর্যায়ে বাতাসে মিলিয়ে গেল। এটা দেখে ডোরিয়া বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। ভয়ার্ত দৃষ্টিতে স্যারের দিকে তাকিয়ে আছে। হয়তো ডোরিয়া বুঝতে পারছে না এটা কিভাবে হলো। হঠাৎ স্যার ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মাথায় 2টা থাপ্পড় দিয়ে ডোরিয়ার দিকে তাকালো। স্যারের চোখে তখন কোনো মনি ছিল না, ধবধবে সাদা, আর মনে হচ্ছিল যেন তার চোখ থেকে আলো বের হচ্ছে। ডোরিয়া বুঝতে পারলো রিস্পা স্যারের শরীরকে বশ করে নিয়েছে। তাই ডোরিয়া হাসতে হাসতে তার সিংহাসনে বসে বলল, রিস্পা রিস্পা রিস্পা, তুই কি ভাবছস গালিবের শরীরে প্রবেশ করে আমাকে হারিয়ে দিবি? আমি ডোরিয়া, তোদের মতো হাজারো অশুভ আত্মার মনিব আমি, কিন্তু এই গালিবের জন্য আমি এখনো তোকে ঠিকভাবে বন্দি করতে পারছি না। আজ তোর আর তোর স্যারের শেষ দিন, দেখি কতক্ষণ লড়াই করতে পারস। গালিব স্যার ঝাঁঝালো কণ্ঠে বলল, তুই ডোরিয়া হলেও তোর স্মৃতিশক্তি খুব দুর্বল। তোকে আগেও বলছিলাম বিজয়ের উল্লাস খুব তাড়াতাড়ি করতে নেই। এখন দেখ আমি কি করি। এই বলে গালিব স্যার ডোরিয়ার দিকে বাড়তে লাগলো। ডোরিয়ার অনুসারীরা একে একে এক এক করে স্যারের সামনে আসতে লাগলো। আর যাকে একবার ছুঁয়ে দেয় তার শরীরে আগুন ধরে যায়। আমি দূরে লুকিয়ে এসব দেখছি আর অপেক্ষা করছি কখন আমাকে ডাক দিবে, কিন্তু এখানে তো রিস্পার মৃতদেহ দেখছি না। তাহলে ডোরিয়া আমাদের প্ল্যান জেনে গেল? স্যার একটা একটা করে সব শয়তানকে হাওয়ায় মিলিয়ে দিচ্ছিল। হঠাৎ ডোরিয়ার পিছন থেকে বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকা 4 জন স্যারের দিকে এগিয়ে এলো। ডোরিয়া এখনো খুব শান্তভাবে বসে আছে, মনে হচ্ছে যেন তার অন্য কোনো পরিকল্পনা আছে। সেই 4 জন এসে স্যারের সামনে দাঁড়ালো। স্যার একজনের গায়ে আঘাত করলো, কিন্তু এবার আর তার শরীরে আগুন জ্বলছে না। এভাবে 4 জনের শরীরে আঘাত করলো পুরো শক্তি দিয়ে, কিন্তু তারা যেন অন্য কিছু, তাদের কিছুই হচ্ছে না। তাদের মাঝে একজন স্যারকে উপরে তুলে ফুটবলের মতো ফেলে দিল দূরে, আরেকজন গিয়ে আবার তুলে ডোরিয়ার সামনে এনে ফেলে দিল স্যারকে। স্যার আহত অবস্থায় ডোরিয়ার সামনে মুখ থুবড়ে পড়ে রইল। ডোরিয়া বলল, এতটুকুই করতে পারলি না মাত্র? আমি তো ভাবছিলাম আমার মুখোমুখি হবি, এখন তো দেখি আমার অনুসারীদের সাথে পেরে উঠলি না, আর যাকে লুকিয়ে রেখে এসেছিস তাকেও নিয়ে আসতে গিয়েছে। এই বলে ডোরিয়া যেন অট্ট হাসিতে মেতে উঠলো। তার হাসিতে যেন আশেপাশে সবকিছু কেঁপে উঠছে। আমি এখন কি করব? স্যারকে বাঁচাতে এগিয়ে যাব নাকি এখানে দাঁড়িয়ে মজা দেখব? না, আমাকে যেতে হবে এখন। এভাবে দাঁড়িয়ে থাকলে কাজ হবে না। হঠাৎ পিছন থেকে কেউ বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবি? যা গিয়ে তোর স্যারকে বাঁচা। আমি সাথে সাথে পিছনে তাকিয়ে দেখলাম সেই আবির দাঁড়িয়ে আছে, ভয়ঙ্কর চোখ। কিছু বুঝে ওঠার আগেই আবির আমার মাথায় কিছু একটা দিয়ে আঘাত করলো। আমার চোখ ঝাপসা হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম। যখন হুঁশ আসলো তখন আমি মাটিতে শুয়ে আছি। আস্তে আস্তে চোখ মেলে তাকিয়ে দেখলাম স্যারকে আগুনের বৃত্তর মাঝে শুয়ে দেওয়া হয়েছে। রিস্পাকে লোহার খাঁচায় বন্দি করে রাখা হয়েছে, আর বৃত্তের সামনে রিস্পার মৃতদেহ রাখা আছে। ডোরিয়া বৃত্তের সামনে বসে মন্ত্র পড়ছে, আর কয়েকজন বৃত্তের চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে, তাদের মাঝে আবিরও আছে। আমার হুশ আসছে, এটা কেউ খেয়াল করেনি। আমি চলে গেলাম একটু আগে। স্যার আর আমি যখন এখানে এসেছিলাম তখন স্যার বলল
আমাদের পরিকল্পনায় কিছু পরিবর্তন আনতে হবে। রিশপা ডোরিয়ার অনুসারীদের সাথে শক্তিতে পারলেও ডোরিয়ার সাথে পারবে না। আর ডোরিয়া এতটা বোকা না যে আমাকে আর রিশপাকে বন্দি না করে রিশপার মৃতদেহ এখানে আনবে। আমি আর রিশপা নিজের ইচ্ছাতেই ডোরিয়ার কাছে ধরা দিব, আর তুমি অপেক্ষা করবে রিশপার মৃতদেহ কখন নিয়ে আসবে সে। তোমার কাজ তখনই শুরু হবে, যে কোনো ভাবেই হোক চাকুটা রিশপার বুকে বিধিয়ে দিতে হবে। আমি শুয়ে আছি জ্ঞান হারানোর ভান করে। এই আবেগটা আমাদের পরিকল্পনার অংশ ছিল না, তাই তার জন্য আমাদের কাজটা কঠিন হয়ে গেল, কিন্তু আমি এটা করবই। হঠাৎ খেয়াল করলাম স্যারের শরীর থেকে ধোঁয়া বের হচ্ছে। ডোরিয়ার মন্ত্র পড়ার গতি বেড়ে গেল। তার মানে স্যারের আত্মা নিয়ে যাবে ডোরিয়া। আর দেরি করা যাবে না, এখনই আমার কাজ করে দিতে হবে। সবাই চোখ বন্ধ করে নিজের ধ্যানে মগ্ন। আমি ধীরে ধীরে কোনো শব্দ না করে উঠে দাঁড়িয়ে চাকুটা বের করে হাতে নিলাম। অপেক্ষা না করে দৌড়ে গিয়ে রিশপার মৃতদেহর পাশে বসে এক ঘায়ে চাকুটা রিশপার বুকে গেঁথে দিলাম। ডোরিয়ার চোখ মেলে তাকিয়ে এই দৃশ্য দেখে রাগে অগ্নিশর্মা হয়ে আমাকে হাতের ইশারায় ছুঁড়ে ফেলে দিল। আমি উড়ে গিয়ে গাছের সাথে বাড়ি খেয়ে মুখ থুবড়ে পড়ে রইলাম। ডোরিয়ার আশেপাশে সবাই আস্তে আস্তে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। আবিরও চিৎকার করতে করতে হাওয়ায় মিলিয়ে গেল। বাকি রইল শুধু ডোরিয়া। রাগের ক্ষোভে অপমানে তার সিংহাসনটা উঠিয়ে আমার দিকে ছুঁড়ে মারলো। আমি তাড়াতাড়ি করে সরে গেলাম। স্যার এখনো অজ্ঞান অবস্থায় সেই বৃত্তে পড়ে আছে। রিশপা লোহার খাঁচা ভেঙে হাসতে হাসতে বের হয়ে এলো। ডোরিয়া আমার দিকে তেড়ে আসতে লাগলো। তখনই রিশপা ডোরিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলল, তুমি হেরে গেছো ডোরিয়া, এখন মেনে নিয়ে তোমার ওয়াদা মতো এখান থেকে চলে যাও। ডোরিয়া জোরে গর্জন করে সবকিছু কাঁপিয়ে দিল। সে কোনোভাবে মেনে নিতে পারছে না এই হার। রিশপা আবারও বলল, তুমিই বলছিলে জিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না, তাহলে মেনে নাও তুমি হেরে গেছো আর ওদেরকে ছেড়ে দাও। আমিও চলে যাচ্ছি আমার ঠিকানায়। আজ থেকে আমি যেমন মুক্ত, ওরাও মুক্ত। ডোরিয়া এবার শান্ত হলো এবং বলল, ঠিক আছে, আমি আমার কথা রাখবো, চলে যাচ্ছি। আর কখনো ওদেরকে বিরক্ত করবো না। সবাই জানবে ডোরিয়া তার ওয়াদা ভঙ্গ করে না। এই বলে ডোরিয়া হাওয়ায় মিলিয়ে গেল। আমি দৌড়ে গেলাম স্যারের কাছে। স্যার উঠেন প্লিজ, আমাদের কাজ আমরা সম্পূর্ণ করছি, ডোরিয়া চলে গিয়েছে। স্যার উঠেন প্লিজ, স্যার বেঁচে থাকেন আমার জন্য। রিশপা বলল, আপু তুমি স্যারের বুকে চাপ দাও, তার নিঃশ্বাস আটকে আছে। আমি রিশপার কথা মতো স্যারের বুকে কয়েকবার চাপ দিতেই স্যারের হুঁশ আসলো এবং নিঃশ্বাস নিতে লাগলো। আমি খুশি হয়ে রিশপাকে বললাম, স্যারের জ্ঞান ফিরে এসেছে রিশপা। দেখলাম রিশপার মুখটা একটু মলিন। স্যার বলল, বেহুশ অবস্থায় আমাকে কিস টিস করো নাই তো আবার? মুখটা কেমন মিষ্টি মিষ্টি লাগছে। রিশপা আর আমি দুজনে হেসে দিলাম স্যারের কথা শুনে। এবার রিশপার বিদায় নেওয়ার পালা। যাওয়ার সময় রিশপা একটা শুকনো হাসি দিয়ে বলল, আপু আমার স্যারকে তোমার জিম্মায় রেখে গেলাম, দেখে রেখো। আর সত্যি অনেক মানিয়েছে দুজনকে। রিশপার এই শুকনো হাসির পিছনে কিছু একটা না পাওয়ার কষ্ট ভেসে উঠছে স্পষ্ট। আমিও বুঝলাম রিশপার কষ্টটা আসলে কোথায়, কিন্তু কিছু করার নেই, হয়তো এইভাবেই লেখা হয়েছে আমাদের কপাল। স্যার রিশপাকে বলল, হয়তো আর কখনো দেখা হবে না, যেখানেই যাবে ভালো থাকো। এই স্বার্থের পৃথিবী তোমাকে বিদায় দিয়েছে ঠিকই, কিন্তু আমরা সব সময় তোমাকে মনে রাখবো। বোনটাকে বিদায় দিলাম চোখের পানিতে। যদি সম্ভব হতো রেখে দিতাম, কিন্তু আমরা প্রকৃতির বিরুদ্ধে যেতে পারি না। রিশপা হাসি মুখে হাত নাড়িয়ে চলে গেল আলোর মতো। আমি বললাম, এবার কি স্যার, কোথায় যাচ্ছি আমরা? কোথায় আর যাব? আমি আমার বাসায় যাব, তুমি কারো না কারো বাসায় যাবে। এটা কেমন কথা? আমি জানি আপনি আমাকে পছন্দ করেন, আর আপনার মা তো আমাকে বৌমা হিসাবে মেনেই নিয়েছে। তাহলে এখন আমাকে হাঁটু গেড়ে বসে প্রপোজ করবেন? পাগলা গারদের সিটে বুকিং দিয়ে রাখবো নাকি? পাগল হয়ে গেছো তুমি? আমি তোমাকে প্রপোজ করব কোন কষ্টে? আর তুমি যে আমাকে পছন্দ করো সেটা আমি জানি না মনে করছো, তাই তুমি হাঁটু গেড়ে বসে আমাকে প্রপোজ করবে? আমি মুখ বাঁকিয়ে বললাম, ইস আমার ঠেকা পড়ছে আপনাকে প্রপোজ করতে। এই বলে একটু অভিমান দেখিয়ে হাঁটা দিলাম সামনে। পিছন থেকে স্যার ডাকলো, রিশপা। আমি তাকিয়ে দেখলাম স্যার একটা সুন্দর আংটি হাতে হাঁটু গেড়ে বসে আছে। আমি মুখে হাত দিয়ে প্রায় কেঁদে দিলাম। স্যার বলল, রিশপা তুমি আমার সাথে এক বিছানায় বুড়ো হবে? আমি দৌড়ে গেলাম স্যারের কাছে, হাত বাড়িয়ে দিয়ে বললাম, আমি হব। স্যার আমার হাতে আংটি পরিয়ে দিয়ে বলল, এটা তোমার মা তোমার জন্য রেখে গিয়েছিল। রিশপা আমাকে দিয়ে বলছিল সঠিক সময়ে এই আংটিটা তোমার হাতে পরিয়ে দিতে, আর এখনই সেই সঠিক সময়। আমি স্যারকে জড়িয়ে ধরলাম, আপনি আমার জীবনের সেরা উপহার। আসসালামু আলাইকুম গাইস। তো এখানে শেষ হলো রিশপার জীবনের গল্প। তো অবশ্যই কমেন্টে বলে যাবেন রিশপার ফুল হিস্ট্রি আপনাদের কাছে কেমন লাগছে। আর গাইস আপনাদের কাছে একটা কোশ্চেন, আপনারা এই কমেন্ট বক্সে বলে যাবেন আমি কেমন ভিডিও বানাম, লাভ স্টোরি ভিডিও বানাম নাকি বুদ্ধা ফ্যামের ভিডিও বানাম। তো আপনারা যেটা বলবেন আমি ওইটাই বানাবো। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।